রিসেন্টলি যে বা মেটার একটা যে কেস ছিল যে ও হচ্ছে গিয়ে টিকটকে কার সাথে কথা বলে চলে গেল বাড়ি ছেড়ে, যে পুরুষের নাম কিন্তু আমরা জানি না, এটা কিন্তু গ্রুমিং এর কেস। যখন আমরা পুলিশের কাছে যাই রিপোর্ট করতে, তখন কিন্তু আমরা আরেক ধাপ ট্রমা দিয়ে গো থ্রু করি। এটা কিন্তু একটা ভয়াবহ রকমের সামাজিক চাপ, যেটা সে দেখে যে মেয়েরা কিভাবে ড্রেস আপ করে, ছেলেরা কিভাবে ড্রেস আপ করে, তো তখন কিন্তু সে নিজেকে ব্লেম করতে থাকে, চিন্তা করে যে আমি তার ধর্ষণ করব বা অমুককে ধর্ষণ করব, আমি ওর বডি এমন জায়গায় ফেলে আসব বা আমি ওকে পানির মধ্যে গিয়ে ফেলে দিই। তার ভিকটিম বাচ্চাটাকে বুঝায় বলা যে হ্যাঁ খবরদার তুমি এই কথাটা কাউকে বলবা না। ওয়েলকাম টু নুসরাত টক্স দ্য পডকাস্ট। আমি নুসরাত নাসিম মেরাজি, এবং আজকের আমাদের এই এপিসোডে আমরা কথা বলবো এক্সট্রিমলি একটি সেন্সিটিভ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু নিয়ে, যেটা বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি, এবং সেটা হচ্ছে যৌন সহিংসতা। আমি শুরু করার আগে প্রথমে একটি ট্রিগার ওয়ার্নিং দিতে চাচ্ছি, বিকজ আমাদের এই ডিসকাশনে আমরা যৌন সহিংসতার মধ্যে আমরা অনেক ধরনের ধর্ষণ কেসের রেফারেন্স থাকবে, অনেক ধরনের কেস স্টাডি রেফারেন্স থাকবে, ধর্ষকদের নিয়ে রেফারেন্স থাকবে। সো কাইন্ডলি প্লিজ টেক কেয়ার অফ ইয়ারসেলভস। আপনাদের যদি মনে হয় যে এই টপিকটা আপনাদের জন্য খুব সেন্সিটিভ, তাহলে আমি বলবো যে একটু বুঝে শুনে আগাতে উইথ ওয়াচিং দিস এপিসোড। সো দেরি না করেই আমি চলে যেতে চাচ্ছি আমাদের আজকে যারা গেস্ট তাদের কাছে। আমাদের আজকের গেস্টে আছে আমাদের সাথে আয়শা আক্তার। উনি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের জেন্ডার জাস্টিস অ্যান্ড উইমেন এম্পাওয়ারমেন্টের ক্লাস্টার, যেটা তার লিগ্যাল স্পেশালিস্ট। আমাদের সাথে আছে ফাবলিহা বুশরা, ট্রেনি ইন সাইকাইট্রি, এবং আমাদের সাথে আছেন মাসুদ পারভেজ ওবি, যে হচ্ছে কি একজন ডেভেলপমেন্ট প্রফেশনাল এবং একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। ফার্স্ট অফ অল অনেক অনেক ধন্যবাদ সময় করার জন্য। অনেক কম টাইমে আমরা অ্যাকচুয়ালি উই পুট দিস টুগেদার, এবং আপনারা সময় করতে পেরেছেন তার জন্য আমি এক্সট্রিমলি গ্রেটফুল। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। সো প্রথমেই জাস্ট চলে যেতে চাচ্ছি আমরা ডিসকাশনে, এবং আরেকটা যেটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই এপিসোডটাতে আমরা একদমই ডেটা, স্ট্যাটিস্টিক্স, অ্যাটলিস্ট স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা যেটা বুঝে থাকি আমরা সেগুলোর মধ্যে একদমই যাব না। কারণ এটার কারণটা হচ্ছে যে অলরেডি দের ইজ আ লট অফ ইট আউট দেয়ার। আমাদের দরকার নেই সেটার মধ্যে যাওয়া। আমরা আজকের এপিসোডটায় এক্সপ্লোর করব একজন পারপেট্রেটরের এবং একজন ভিকটিমের সাইকোলজি, সেটা নিয়ে আমাদের আজকের এই আলোচনাটা মূলত হবে। সো আমি প্রথমে যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি, একটা প্রশ্ন আপনাদের সবার কাছে, অ্যান্ড উইল স্টার্ট উইথ আয়শা আপু। সেটা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে যদি রেট করতে হয়, তাহলে বাংলাদেশের রাস্তায় নারীদের নিরাপত্তা আমার রেট যদি করতে হয়, আপনি 1 থেকে 10-এ কতটুকু করবেন? আমরা আপনার থেকে শুরু করে তারপরে উইল গো অ্যারাউন্ড। 4%. 4%. Yep. Okay. And আচ্ছা, so 10 being excuse me, so 10 being the most secure. yeah. I think it also largely varies এক এক জায়গায় এক এক রকম, কিন্তু Right. আমি বলবো on an average I would say 50-50 if I have to basically যদি আমার average করতে হয় তাহলে। Okay. Yeah, so I just agree with her because আমার কাছে মনে হয় যে it depends on the geographical context as well, because ঢাকার একটা জায়গা একসাথে আর পাশাপাশি সিটি কর্পোরেশনের কোনো একটা জেলা শহরে অ্যান্ড দেন কোনো একটা গ্রামে, এই তিনটা জিওগ্রাফিক্যাল কনটেক্সট ভিন্ন। তো সেই জায়গা অনুসারে আসলে সেফটি মেজারের যে রেশিওটা ওটাও আসলে ভ্যারি করবে। সো আই উইল অলসো গো উইথ লাইক 50-50. Yeah. Okay. শুনে অ্যাকচুয়ালি ভালো লাগলো, মানে মনে হচ্ছে যে আসার অনেক কারণ আছে, ওটা বলেও স্টার্ট করতে চাচ্ছি। সো আমরা একটা জিনিস কিন্তু আমরা খুব বেশি দেখছি, এইটাও ওয়ান্স অ্যাগেন কোয়েশ্চেন ফর এভরিবডি, সেটা হচ্ছে যে পরিস্থিতি কি আমরা, মানে যখন আমরা যৌন সহিংসতার কথা বলি, সেক্সুয়াল ভায়োলেন্স বলতে আমরা যাকে বুঝাই, তো সেই ক্ষেত্রে কি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কি বলবো যে এটা অ্যাকচুয়ালি পরিস্থিতি দিনে দিনে অবনতি ঘটছে, নাকি এখন জাস্ট রিপোর্টিং বেড়েছে? মানে আপনাদের মতামতটা খুব জানতে চাচ্ছিলাম যে এখানে আমাদের, যদি আপনাদের মনে হয় যে পরিস্থিতি অ্যাকচুয়ালি অবনতির দিকে যাচ্ছে, তাহলে কেন? সো আয়শাপু, ওয়ান্স অ্যাগেন। সো আমার কাছে মনে হয় যে যদি আমরা এভাবে দেখি যে জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থানটা, সেটাকে যদি আমি একটা টাইমলাইন ধরি, কারণ আমরা বলছিলাম যে এই টাইমলাইনের আগের যা কিছু সবকিছুই হচ্ছে খুবই খারাপ ছিল। সো ডেফিনেটলি
সবার একটা হোপ ছিল যে গণ অভ্যুত্থানের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যেটাকে সো কল্ড সবাই বলছে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, তো সেখানে ডেফিনেটলি আমরা ভাবছিলাম যে সবকিছুই খুব সিকিউরড হবে, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস গুলো রয়েছে সেগুলো আমরা আরো খুব ভালোভাবে এনজয় করতে পারবো। এবং বিশেষত যদি আমি বলি যে অ্যাজ আ ফিমেল হিসেবে আমি সবসময় দেখেছি যে আমাদের যেই রাইটস গুলো রয়েছে সেগুলো সবসময়ই আমরা দেখেছি যে আমরা পাচ্ছি না, এবং সবচেয়ে আনসিকিউরড অবস্থাতে আমরা নারী শিশুদেরকেই দেখেছিলাম। সো ওই জায়গা থেকে আমাদের একটা আশা ছিল যে ডেফিনেটলি এখন সেক্সুয়াল অ্যান্ড জেন্ডার বেসড ভায়োলেন্স সেগুলো রেট ক্রমান্বয়ে কমার দিকে আসবে। বাট আমরা যেটা দেখলাম যে আসলে আহ, তেমন কোনো চেঞ্জ আসে নাই, বরং যেটা আপনি বলছিলেন যে রিপোর্টেড হতো না বা আগে হতো না এখন বেশি হচ্ছে, আমি এটার সাথে একমত না। কারণ আমি সবসময় দেখেছি যে আহ, আমাদের যে ধর্ষণের যে ঘটনাগুলো সেগুলো সবসময়ই রিপোর্টেড হতো, হয়তোবা আগে ভেতরের 7-8 নাম্বার পেজে হতো, এখন হয়তোবা সেটা ফ্রন্ট পেজে চলে আসছে। সেটাও আমি বলবো যে আমাদের মিডিয়ার একটা তেলেসমাতি একটা ব্যাপার, হুম, যে কারণ মিডিয়া খুব ভালো করে বুঝে যে কখন কোন জিনিসটার হাইপ চলে। হুম, হ্যাঁ, যদি কখনো মনে হয় যে না আজকে আলুর দাম কমে গেছে বা আলুর দাম বেড়ে গেছে, এটা বললে পাবলিক বেশি নিউজটা পড়বে, সেরকমই তারা হচ্ছে এখন এই জিনিসটাকে সামনে নিয়ে আসতেছে। বাট সবসময় কিন্তু রিপোর্টেড হতো। তো আমার কাছে মনে হয় যে এখানে রিপোর্টেড হওয়া না হওয়ার কিছু নাই। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কতটা হচ্ছে যারা জাস্টিস সেক্টর অ্যাক্টরে রয়েছেন বা ল এনফোর্সমেন্ট এজেন্সিতে যারা রয়েছেন, এটা হচ্ছে তাদের ব্যাপার যে তারা এই জিনিসটাকে কতটা হচ্ছে গুরুত্বের সাথে কনসিডারেশনে নিচ্ছেন এবং এটাকে হ্যান্ডেল করার জন্য তারা কি স্টেপ নিচ্ছেন। সো আমার কাছে মনে হচ্ছে যদি এক কথায় বলি, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এবং হুম, গিয়েছে, হুম, অলমোস্ট খারাপের দিকে চলে গিয়েছে। রাইট। ইয়েস। ফাবলিহা? আম এখানে আসলে আমার জন্য এটা বলাটা কঠিন যে মানে আসলে ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে, এটা খারাপের হুম, দিকে যাচ্ছে নাকি ভালোর দিকে যাচ্ছে। কারণ এটা ডেফিনেটলি যারা সামাজিক বিজ্ঞানী যারা আছেন তারা আমার চেয়ে ভালো বলতে পারবেন, বা যারা ল এনফোর্সমেন্টে আছেন তারা হয়তো ভালো বলতে পারবেন যে রিপোর্টিং এর ফ্রিকোয়েন্সি থেকে শুরু করে ভিকটিম থেকে শুরু করে আসলে ওইটার ফ্রিকোয়েন্সিটা বাড়ছে কিনা বা কমছে কিনা। কিন্তু একটা সাধারণ নাগরিকের পার্সপেক্টিভ থেকে যদি আমি এটা বলি, যেহেতু এটা আমার এরিয়া অফ এক্সপার্টিস না, আমার কাছে মনে হয়েছে যে সেন্সেশনালাইজেশনের জন্যই হোক বা যে কারণেই হোক, যেহেতু রিপোর্টসগুলো আসছে এখন, হুম, তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে সার্বিক পরিস্থিতিটা কিরকম অবস্থায় গিয়ে দাঁড়াবে এটা বলতে পারছি না। আমার কাছে সবসময় মনে হচ্ছে এটা খুব একটা ফ্লাকচুয়েটিং কোর্স নেয়। এক সময় হঠাৎ কিছু সিজনালি ক্রাইম অনেক বেশি বেড়ে যায়, অনেক সময় কমে যায়। বাট আমার যে জিনিসটা আমি একটু অপটিমিস্টিক্যালি বাট উইথ কশাস অপটিমিজম আমি দেখছি, সেটা হচ্ছে যে এখন এটা নিয়ে কথা ডিসকাশনগুলো অনেক বেশি বেড়ে রাইট। যাচ্ছে, অনেক হচ্ছে। তো আমার যে বয়স সেই অনুযায়ী সোশ্যাল মিডিয়া ইউজ করার পর থেকে একটা খুব বড় ধরনের রেপ কেসেসের পরে যেটা হয় যে একদম টুয়ার্ডস দ্য বিগিনিং আমি দেখতাম যে মেয়েরা সবচেয়ে বেশি এটা নিয়ে খুব সোচ্চার, খুব কথাবার্তা বলছে, খুব হ্যাঁ, পোস্টস দিচ্ছে এবং বলছে যে আমার লিস্টের কোনো পুরুষকে আমি দেখলাম না যে এটা নিয়ে তারা কোনো কথা বলছে বা তারা এটা নিয়ে এগিয়ে আসছে। কিন্তু এখন যে একটা ট্রেন্ড চেঞ্জ আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে be it for I think education and access and everything combined, আমার মনে হয় যে অনেকখানি অ্যাক্টিভিজম আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে দেখছি, যেটার অনেকখানি কিন্তু পুরুষ তারাও কিন্তু এগিয়ে আসছে, তারাও কিন্তু এই ডায়ালগটা ইনিশিয়েট করছে। মানে এটার আসলে ডায়ালগ ডিসকাশনের জায়গাটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি আসলে ভাবতে চাই এবং আমি এটাকে ভালোভাবেই দেখছি এবং আমি ভাবতে চাই যে এটার কারণে হয়তো সামনে গিয়ে একটা পজিটিভ কোনো কিছু আমরা পাবো ইন পলিসি মেকিং লেভেলস এস ওয়েল, রাইট? মানে কিছু আম, মানে বলতে মানে ছোট্ট বালুকণার মতো আর কি ব্যাপারটা হ্যাঁ, হয়তো স্লোলি হচ্ছে। But I would like to believe that there would be change, but I cannot say for certainty. But আমি as a female, based on news and সবকিছু মিলায় আমি খুব কনফিডেন্টলি বলতে পারবো না যে অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। তবে অবনতির দিকে যাচ্ছে এটাও বলার মতন কনক্রিট ব্যাপারটা আমি দেখছি না আর কি। রাইট। ওভি? অলরাইট। সো আমার কাছে এটা দুটো উত্তর আছে। আমি দুটোই বলতে চাই। একটা হচ্ছে যদি at one go if you ask me অবনতির দিকে যাচ্ছে কিনা? অবনতির দিকে যাচ্ছে one go তে। বাট যদি একটু বলেন যে একটু থট অ্যানালিসিস করে যদি বলি, আমার সাইকি যেটা বলে এবং আমার এক্সপেরিয়েন্স যেটা বলে যে নিউ মিডিয়ার একটা বিশাল বড় অবদান আছে এই রিপোর্টিং গুলোকে আ কতখানি আসলে নিউজ হিসেবে সবার সামনে তুলে ধরা। বিকজ
আপু যেটা বলছিলেন, আয়েশা আপু বলছিলেন, আসলে আপনি ওই নিউজগুলোকেই ফ্রন্ট পেজে দিবেন যেগুলোর কাটতি অনেক বেশি। কাটতি বলতে একেবারে ভ্যালু ফর মানি যেগুলোর অনেক বেশি। তো এভরিওয়ান নোজ যে সোশ্যাল মিডিয়াতে কোনো রেপের এই মুহূর্তে যেটা যাচ্ছে আরকি লাস্ট 2-3 মান্থস বা যদি বলি পোস্ট জুলাই, এমনিতেই সবাই অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। তার মধ্যে যখন এরকম কোনো রেপের একটা আলাদা ওয়েভ তৈরি হয়ে যায় আবার, যেটা আমাদের ব্যাক ইন কোভিড হয়েছিল। তো ওই জায়গাটাতে সবাই ইচ্ছা করেই ওটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করে। রাইট। আই ডু নট সে যে আই এম নট সেইং যে আসলে এই জিনিসটা রিপোর্টেড নিউজগুলোকে সামনে নিয়ে আসাটা কোনো ভুল। অবশ্যই এটা উচিত সবার সামনে তুলে নিয়ে আসা। কিন্তু এই যে এটাকে একটা কালচারে নিয়ে আসা, এখানে নিউ মিডিয়ার একটা বিশাল বড় অবদান আছে। অর্থাৎ নিউ মিডিয়া কোনো বাইনারি জায়গাতে গিয়ে দেখানোর চেষ্টা করছে কিনা এটাও একটু বোঝার দরকার আছে। যে আমরা যত বেশি এই ধরনের নিউজ শেয়ার করব, হুম। তত বেশি মানুষের ভেতরে এই ইনসিকিউরিটিটাও কিন্তু তৈরি হবে। বাড়তে থাকবে ঠিক in a আছে? তো sense, এই হ্যাঁ। ইনসিকিউরিটি যত বেশি তৈরি হবে, আপনার মধ্যে ভয়ও তত বেশি তৈরি Yes. হবে। এবং অ্যাপারেন্টলি সবাই বোঝার চেষ্টা করবে যে হচ্ছে এই সিচুয়েশনটা অত্যন্ত খারাপ। কিন্তু আপনি চিন্তা করে দেখেন ব্রডার স্কেলে বাংলাদেশের মানুষ মোটামুটি 18 কোটি বা 19 কোটি। হুম। 19 কোটি মানুষ কি ফেসবুক ইউজ করে? তার মধ্যে কত কোটি মানুষ ফেসবুক ইউজ করে? ধরে নিলাম 3 কোটি। আমি হুম। জানি না। আমি ধরে নিলাম আরকি হাইপোথেটিক্যালি বলছি। আমার কাছে এখন কোনো স্ট্যাট নেই। 3 কোটি মানুষের মধ্যে আ একটা এক ধরনের ওয়েভ তৈরি করা যেখানে আপনি ইনসিকিউর করে দিচ্ছেন মানুষকে, সেটা কি আসলে বাকি 16 কোটিকে রেসপন্স করে কিনা বা অ্যাড্রেস করে কিনা তাদের ফিয়ারটাকে? দ্যাট ইস অলসো ইম্পোর্টেন্ট টু ডিসকাস। বাট আই ডু এগ্রি যে আমরা অনেক বেশি সিচুয়েশন এরকম দেখছি যেখানে অহরহ ঘটনা ঘটছে। দিস ইজ অলসো আ গুড পয়েন্ট, মানে হ্যাভিং সেইড অল অফ দিস, গুড পয়েন্ট এটা যে আগে যে জিনিসটা হতো আমরা বুঝতেও পারতাম না। এখন অন্তত মানুষ কল আউট করছে, কাউকে না কাউকে Right. ক্যানসেল করছে। Yes. যদিও পরবর্তী কনভারসেশনে বলব যে ক্যানসেল কালচারেরও একটা বিশাল বড় রেপারকাশন আছে আরকি। হ্যাঁ। হ্যাঁ। সেটা নিয়ে পরে কথা বলা যাবে। বাট হ্যাঁ, পরিস্থিতি অবনতি এবং উন্নতি এইটার আসলে কোনো বাইনারি আনসার এই মুহূর্তে নাই। আমরা একটা গ্রে জোনের ভেতরে আছি। যেই গ্রে জোনটা আসলে একটু এনালিসিস করে তারপর আমাদের একটা কনক্লুশনে আসা আর উচিত। আমরা আসলে মানে আর অনেকটা হচ্ছে যে আমরা আসলে অবজারভেশন মোডেও আছি, গিভেন দ্যাট একটা দেশ যখন এত বড় একটা Change চেঞ্জের দেখে। ভিতর দিয়ে যায় তখন, এবং Absolutely. আমরা জানি যে আমাদের ল এনফোর্সমেন্টের অবস্থা এখন খুব খারাপ। সো এখন যে অপরচুনিস্টিক রেপ যেটাকে বলে, যে সুযোগ সন্ধানী রেপ, যে আমার একটা কনসিকুয়েন্স হবে না, এই ধরনের রেপের কেসগুলো বেড়ে যাচ্ছে। এবং ভিকটিমগুলা, প্রত্যেকটা ভিকটিম কিন্তু ম্যাক্সিমাম ভিকটিম যারা তারা শিশু দেখা যাচ্ছে, হ্যাঁ। খুব ছোট বাচ্চা, প্রতিবন্ধী, এরকম নিজের ঘরে এরকম, মানে একদম সে হাতের কাছে পাচ্ছে, রাইট। তার কোনো চিন্তা নাই, সে খুব খুব ভালো একটা সুযোগ পেয়ে গেছে ডিউ টু দ্য, মানে খুব একটা আনস্টেবল একটা সিচুয়েশন যেহেতু দেশে। সো এটাতে আসলে আমি মনে করি যে এটা থেকে আসলে ট্রেন্ডটা ওভাবে করে জাজ করাটাও এখন আমার মনে হচ্ছে যে এখন সময়টা বেশ কিছুদিন ধরে খুব খারাপই যাবে। হ্যাঁ। আমি একটু সামান্য অবশ্যই। একটু অ্যাড করবো অভির সাথে। হ্যাঁ। মানে যেটা উনি বলছিলেন যে ডেফিনেটলি আমরা সবাই এটা চাই। হুম। হ্যাঁ, এখানে অনেক দ্বিমত আছে যে অনেকে বলেন যে অনেকে হয়তোবা অনেক এইজড পারসন যারা রয়েছেন তারা হয়তোবা এই নিউজগুলো নিতে পারেন না। তাদের অনেক ধরনের প্রবলেম হয় যে ফ্রন্ট হ্যাঁ। পেজে রেপের। হ্যাঁ। বাট ওকে ফাইন। বাট আমরা যদি একদমই যারা কিনা ম্যাস পিপল হুম। ওদের কথা চিন্তা করি যে হ্যাঁ, ডেফিনেটলি আমাদের এই নিউজগুলো সামনে ফ্রন্ট নিয়ে পেজে আসা আসা উচিত এবং সেখানে হচ্ছে ফোকাস বেশি করা উচিত হচ্ছে যিনি কিনা পারপিট্রেটর তার উপরে ফোকাসটা করে নিউজটা Absolutely. করা হ্যাঁ। উচিত। Exactly, Agree. হ্যাঁ। এবং আরেকটা যেটা আমি সবচেয়ে বড় কথা যে একটা রেপের ইনসিডেন্ট ঘটলো, সেই ঘটনাটা যেমন ফ্রন্ট পেজে আনা উচিত, একই সাথে কিন্তু এই ঘটনাটা ঘটার পর থেকে একদম লাস্ট পর্যন্ত যে বিচারটার মানে কখন কি হচ্ছে, কি প্রক্রিয়াটা। সাক্ষী হচ্ছে হ্যাঁ। এবং আমাদের যেমন একটা টাইমলাইন আছে যে এতদিনের Right. মধ্যে শেষ করতে হবে। রাইট। তো ওই আমার সবচেয়ে বড় হেডলাইন করে নিউজ করতে হবে যেদিন ওই 180 দিন হলো, যে ঘটনাটা ওই 180 দিন পর্যন্ত আমি বলবো যে ওই নিউজটা আমার ফ্রন্ট পেজে থাকতে হবে, নট অনলি ফর পেপারের কাটতি follow-ups. বাড়ানোর জন্য। হ্যাঁ, কেসের মানে পুরো absolutely. ফলো আপ স্টোরিটা হ্যাঁ। আসলে হ্যাঁ, it's সামনে নিয়ে also আসা it's সবার also জন্য। very এবং important হ্যাঁ। how you say it, মানে what, মানে আমি যে বলছি মানে অ্যাকচুয়ালি আমি এটাকে ক্লিক বেট পর্যায়ে আসলে জিনিসটাকে মশলাদার করে মাখায় আমি এটাকে প্রচার করার জন্য করছি, নাকি আমি অ্যাকচুয়ালি এটা থেকে ইম্প্যাক্ট চাচ্ছি, Exactly. সেটাই। আমি এবং কি এটা যদি থেকে প্রতি- বিচার পর্যন্ত হ্যাঁ, যাচ্ছি এবং কিনা। যদি প্রতিদিনও যদি আমি ধরি যে না দেশে অনেক ধরনেরই অনেক প্রায়োরিটি বেস ইভেন্ট ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তো আমার হ্যাঁ। হয়তো প্রতিদিনই ফ্রন্ট পেজ আন, তাহলে আপনি যেদিন দুইটা ডেডলাইন আপনি হচ্ছে পেপারে আনেন, একটা হচ্ছে কবে আমার তদন্ত রিপোর্ট দেওয়ার কথা, ওই দিন হচ্ছে আপনি একটা বড় করে নিউজ করেন যে এতদিন পার হলো, তদন্ত প্রতিবেদন দেওয়া হলো, কি হয় নাই, কি আসছে, হুম। ওকে ফাইন। আর হচ্ছে আপনার যেদিন কিনা নিষ্পত্তি হওয়ার ডেট, সেই দিন আপনি বলেন যে নিষ্পত্তি হওয়ার আজকে সেই দিন,
কি হলো কি হয় নাই, অতদিন পর্যন্ত আপনার নিউজটাকে হারাতে একদমই। দেওয়া যাবে না। কারণ আমরা এরকম বহু ঘটনা দেখেছি যে ফ্রন্ট পেজে আসে ১ সপ্তাহ, তারপরে আরেকটা কিছু আসে, হয়তোবা কোথাও আগুন লাগলো, কোথাও দেশে বন্যা হইলো, ওগুলা চলে, তারপর ওই জিনিসটা বন্যার পানির মতো ভেসে, ভেসে ৮ নাম্বার ৯ নাম্বার একসময় ওই নিউজটা থাকেই না। একদম ডিসঅ্যাপিয়ার করে। হুম। এন্ড এটা অ্যাকচুয়ালি ভেরি ট্রু বিকজ আমরা এমন একটা সময় বাস করছি আমার কাছে মনে হয় যে মানে ইউভ গট অলসো সোশ্যাল মিডিয়া, তাই না? আমাদের কাছে সোশ্যাল মিডিয়াও আছে, আবার নিউজ পেপার আছে, আবার নিউজ চ্যানেলও আছে, এবং সবাই হচ্ছে কি এক ধরনের আপনার টিআরপি যেটাকে আমরা বলে বুঝাই বা ভিউয়ারশিপ ইনক্রিজ করার জন্য সোশ্যাল মিডিয়াতে হলে সাবস্ক্রাইবার্স ইনক্রিজ করার জন্য আমার কি করতে হবে, কোন নিউজটা কখন চলবে, হুটহাট চেঞ্জ হতে থাকে, যে কারণে মানুষেরও অ্যাটেনশন স্প্যান কমে গেছে। সো মানে দেখা যায় যে আমাদের মাথা থেকে চলে গেল। Right. আমরা অনেক টাইমে বলে থাকি মানে কথার ছলে যে আমরা হুজুগে বাঙালি, কিন্তু ওটাও আই থিঙ্ক মনে রাখলে ভালো হয়, কারণ অ্যাকচুয়ালি হুজুগে বাঙালি আমি বলতে যেটা বুঝি সেটা হচ্ছে উই আর ইমোশনাল। আমরা বাঙালি জাতি, আমার মনে হয় যে আমরা খুবই ইমোশনালি ফাংশন করি। সো এবং এটা আসলে আমার কাছেও মনে হয় যে মিডিয়া জানে যে ইমোশনসগুলো নিয়ে কিভাবে হ্যাঁ টুইক করতে হয়, এগুলাকে কমনে ম্যানিপুলেট করলে আমার আর কি লাভ হবে। বাট হ্যাঁ, এখানে আমার 2 সেন্স হচ্ছে যে অনেকটা ফাবলিহার মতন, যে আমার কাছে মনে হয় যে কনক্রিট ভাবে বলা যাচ্ছে না এখনো যে কোথায় গিয়ে দাঁড়াবো, কারণ এত বড় একটা চেঞ্জ চলে আসছে দেশে জুলাইয়ের অভ্যুত্থানের পরে, যে এবং বিশেষ করে মানে আমরা কিন্তু সারা বিশ্বে দেখি যে যখনই একটা নেশনের মধ্যে মানে এক ধরনের কেওটিক সিচুয়েশন তৈরি হয়, তখন কিন্তু সবচেয়ে আগে এই যে সেক্সুয়াল ভায়োলেন্স, যৌন সহিংসতা কিন্তু একটা মানে ওয়েপন হিসাবে ইউজ করা Use হয়, একটা অস্ত্র হিসাবে ইউজ করা হয় যে দেশটার সিচুয়েশনটাকে আরো ডিস্টেবিলিটেট করার জন্য। হ্যাঁ। সো সেটাও একটা দেখার বিষয়, কিন্তু আসার বিষয় হ্যাঁ আমি ওখানে আর কি তবে আমারও মনে একমত। হয় এটা যে আমরা মনে করি, যদি আমরা মনে করি যে এটা অবনতির দিকে যাচ্ছে বা অবস্থা খারাপ হচ্ছে, আমার মনে হয় এটা একদিক থেকে ভালো, কারণ সেক্ষেত্রে হয় কি আমরা কিছু প্রোঅ্যাক্টিভ স্টেপস নিতে পারি। Exactly. যদি আমরা মনে করি যে না এটা যেতে দেওয়া যাচ্ছে না বা হ্যাঁ অনেক ফ্যাক্টরস কনসিডার করছি, তখন সেই ক্ষেত্রে যেটা হয় যে যার সাথে আসলে সহিংসতাটা ঘটে তার তো 100%ই শেষ। তার পুরোটাই Absolutely. injustice তাকে তো হয়। আসলে বলে লাভ নাই যে আসলে এই সময় রাজনৈতিক অবস্থা ভালো ছিল না, হ্যাঁ। পুলিশ ঠিক ছিল না, এটা ঠিক ছিল না। সো আসলে মানে আমার মনে হয় যে অবস্থা যেদিকেই যাক আমরা কোনো রেজাল্ট নিয়ে স্যাটিসফাইড হতে পারবো। হওয়ার উই ডোন্ট হ্যাভ দ্যাট লাক্সারি, মানে উই Right. ক্যান্ট বি কমফোর্টেবল উইথ এনি স্ট্যাটিস্টিক্স হোয়াটসোএভার, আমাদের পুশ করে যাইতে হবে এবং সবসময়। এখানে আর কি ওই জিনিসটা এত ইম্পর্ট্যান্ট যে যেটা আমরা পরবর্তীতে কভার করব, সেটা হচ্ছে যে ভিকটিম শেমিং বা ভিকটিম ব্লেমিং এর যে কথাটা চলে আসে এখানে, যে আমরা কোনোভাবে মানে সেন্সিটিভিটির খুব দরকার এই মুহূর্তে জাতি হিসেবে, সবার নিজ জায়গা থেকে, ল এনফোর্সমেন্টেরও দরকার, পুলিশদের দরকার তাদের জায়গা থেকে যেন Justice সেন্সিটিভ sector হয়, একটা জাস্টিস দরকার। সেক্টরে দরকার, আমাদের সোশ্যাল মিডিয়াতে দরকার, আমাদের মিডিয়াতে দরকার, আমাদের নিউজ পেপারদের দরকার, আমাদের আমাদের ফ্যামিলির ফ্যামিলির ভিতর হ্যাঁ, মানুষের that is দরকার। the most important part. হ্যাঁ ফ্যামিলিতে দরকার হ্যাঁ, সবার আগে। প্রত্যেকজন মানুষের আমাদের এই মুহূর্তে মানে আমার মনে হয় যে আমরা অনলি ওভাবে করেই আগাতে পারবো, বা এই যে একটা মানে একটা ভয়াবহ যে একটা রেপ কালচার আমরা তৈরি করেছি বাংলাদেশ, আমরা যেখানে হ্যাঁ, মধ্যে এখন exactly. That's the থাকছি, problem. It's a culture. It's a মানে it has culture. become a cultural Yeah. thing. হ্যাঁ। ইটস অ্যান আইডিওলজি, মানে আমি Exactly. একজনকে মানে জাস্ট ধরে একটা এক্সাম্পলারি পানিশমেন্ট দিলাম, যেটা অনেকেই মনে করছে এই মুহূর্তে, আর তারপরে আমার মানে ম্যাজিকের মতন পুরো প্রবলেম চলে গেল, সেটা তো That's হবে not না। gonna happen, এটা no. you can punish a person, you cannot like get rid of an ideology by punishing one single person. যেমন হচ্ছে মিডিয়াতে বারবার করে দেখানো হচ্ছে যে আমাদের আসিয়ার মা কি চাচ্ছে, হ্যাঁ। হয়তো উনি একবার চাচ্ছে যে মৃত্যু, ফাঁসি, কখনো চাচ্ছে যে যা তার মেয়েটা যে যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছে ঠিক সেম যন্ত্রণার মধ্য দিয়ে যেন সেই পারপিটেটর গুলোও যায়। ডেফিনেটলি উনি হচ্ছে সেই ভিকটিমের মা, সেই তার perception তার থেকে এখন সেই ধরনের মানসিক স্থিতিশীলতাটাই নাই, হুম উনি চাইতেই পারে। হুম হ্যাঁ, একটা প্রান্তিক একটা পর্যায়ের একটা ওখানকার একটা জায়গা থেকে একটা মা যার সন্তানের সাথে এরকম হলো, উনি চাইতেই পারে। বাট ইটস বেসিক্যালি নীতি নির্ধারকদের হচ্ছে আমরা চেয়ে থাকবো ওনাদের দিকে, যে বেসিক্যালি ওনারা কি ডিসিশন নেয়, ওনারা ল কি এন্ড অর্ডার কি বলে হ্যাঁ সেটা হচ্ছে সেটাই সবার আগে হচ্ছে আমাদেরকে দেখতে হবে। দেখতে হবে। আমার লতে তো হচ্ছে আমার সর্বোচ্চ শাস্তি দেওয়া আছে, একই সাথে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেয়া আছে, কিন্তু হুম। আপনাকে দেখতে হবে যে আপনি কি এটা কোনো, আমার কাছে মনে হয় এটা কোনো মানে মানে কোনো সিনেমা না যে আমি হচ্ছে একটা সুপারহিট একটা কিছু একটা খুব মানে রংচটা একটা গান বা নাচ দেখায় হচ্ছে আমি পাবলিক সেন্টিমেন্টকে থামায় দিলাম যে জাস্ট হুম। শেষ।
জাস্ট Absolutely. সবকিছু নাই, আমার Absolutely. সিনেমাটা সুপার হিট হয়ে গেল। আসিয়া কিন্তু কোনো সিনেমার নাম না যে এটাকে আমি সুপার হিট বানায় আর শেষ করে দিলাম। হ্যাঁ, এটাকে আমাকে ঠিক করতে হবে যে হচ্ছে আমার এমন একটা নিদর্শন আমি এখানে স্থাপন করব যেন ইন ফিউচারে বাংলাদেশের আর কেউ কোনো হিটু শেখ নাথিং কেউ যেন এই দুঃসাহসটা না দেখায়। অবশ্যই। আই থিঙ্ক আপু হ্যাঁ। আমি যদি আপনার সাথে একটু অ্যাড করি, মানে এই যে ক্যারেক্টারাইজেশনের কথা বলছেন, এই ক্যারেক্টারাইজেশন কিন্তু এটাও একটা ট্রেন্ড। অর্থাৎ আমাদের দেশে কিন্তু এরকম অনেকগুলো এরকম কেস আছে। হুম, আপনি যদি নামগুলো একটু মনে করতে থাকেন, অনেকগুলো কেস আছে হুম, যে হুম। কেসগুলো হয়তো আমি নাম বলতে চাচ্ছি না এখন। যেই কেসগুলোর এরকম ক্যারেক্টারাইজেশন ওভার হাইপড এবং খুব সুপার হিট কিছু একটা করে ফেলার জন্য তাকে ইমিডিয়েট সাপোর্ট দেওয়া, যখন অনেক এসকালেশন হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে বা হুম, হুম। কান্ট্রি ওয়াইজ নিউজ ফর্মড হয়ে গেছে, আমরা কিন্তু এই জিনিসগুলোও করে এসেছি। অর্থাৎ হ্যাঁ। আমরা ওই কাজটাও অলরেডি করে ফেলেছি। অ্যান্ড ডিউরিং কোভিড তো এরকম অনেক কেস হয়েছে। এখন তো কন্টিনিউয়াসলি হচ্ছে, ডিউরিং কোভিড হয়েছে, তা বাদেও এরকম ম্যাসিভ অনেক ভয়ঙ্কর সব ধর্ষণ এবং ধর্ষণের পরে মেরে ফেলা, এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমরা মোটামুটি সব পার করে এসেছি। আমি যেটা আপনার কথার সাথে বোঝার চেষ্টা করছি এবং একই সাথে বলারও চেষ্টা করছি, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া পারসুয়েশনটাকে আসলে যদি আপনি বাই করতে চান, আমি বলতে চাচ্ছি যে রেলেভেন্ট স্টেক হোল্ডার যারা আছেন, এইটা কিনে ফেললেন আপনি কোনো একটা ইনিশিয়েটিভ দিয়ে যে আচ্ছা কথার কথা আসিয়ার এই ঘটনাটার পরে আমরা দুটো নতুন ডিসিশন পেয়েছি, কিন্তু এই ডিসিশনটা আলটিমেটলি ইমপ্লিমেন্ট হলো কিনা এবং এই ডিসিশনটা সবার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হলো কিনা, হুম। একজন আসিয়ার ক্ষেত্রে না, এরকম 10 জন 100 জন 1000 জন বা প্রতিটা মেয়ে যার ক্ষেত্রে এই জিনিসগুলো প্রমাণিত হয়েছে, ধর্ষককে সেই সাজাগুলো আসলে দেওয়া হলো কিনা, হুম। সেইটাই শুড বি দি মেইন কনভারসেশন, হ্যাঁ। যেখানে আসলে আমাদের আর আলাপটা থাকে না। হুম। তো এই ট্রেন্ড থেকে আসলে আমরা কিভাবে বের হতে পারি? সো যেটা বলছিলাম যে ভাইয়া যেটা বলছিলেন যে ল ইমপ্লিমেন্টেশনের কথাটা, হুম। যে আমরা জানি, আমরা শুনতে খুব ভালো লাগে যে এই কাজটা করবে তার ফাঁসি হবে, যে এই কাজটা করবে তার যাবজ্জীবন হুম। হবে। প্রথমত এটা খুবই অপ্রতুল মনে হয় আমার কাছে পার্সোনালি। হ্যাঁ, কারণ দ্য টর্চার বা যেই মানে ম্যাগনিটিউডের ক্রাইম তারা করে, আমার মনে হয় একবার ফাঁসিতেও আসলে কতটুকু ক্লোজার সে পাবে কম্পেয়ার টু সে যেটা করে আসছে। এটা খুবই একটা পার্সোনাল ব্যাপার। বাট অ্যাসাইড ফ্রম দিস, আমি একটা কেসের কথা বলছিলাম যে একটা ছোট বাচ্চা 11 বছর বয়সে, যেহেতু আমি নিজে একজন ডক্টর এবং আমি যখন এই ডিটেলসগুলো পড়ি আমি খুব পরিষ্কারভাবে দেখতে পাই, যেটা আমার জন্য আরো বেশি কষ্টকর, যে বাচ্চাটাকে এমনভাবে ধর্ষণ করা হয়েছিল যে বাচ্চাটার পায়ুপথ বলতে, পায়খানার রাস্তা বলতে পুরাটা রিকনস্ট্রাকশন করতে হয়েছে। বাচ্চাটা কখনোই আর স্বাভাবিক নিয়মে বাথরুমে যেতে পারে না। তার যে মানে তার বডির সাথে একটা ব্যাগ অ্যাটাচ করে কাজটা করতে হয়। বাচ্চাটা এই মুহূর্তে এখনো সে এই শারীরিক ডিসঅ্যাডভান্টেজ, শি ইজ সামওয়ান উইথ ডিসেবিলিটি বিকজ অফ দিস। এবং এই ধর্ষক কিন্তু জামিন অথবা খালাস পেয়েছে কিনা আমি জানি না, সে জামিন পেয়ে ঘুরে বেড়াচ্ছে। ধর্ষক যেই বাচ্চাটাকে ধর্ষণ করেছিল সেই বাচ্চা সেই ভিকটিমের বাসার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, সেই সেম গ্রামে থাকছে, সেই সেম গ্রামে সেই বাজারে সে গিয়ে বাজার করছে। তাহলে মানে এই জিনিসটা যখন আমি পেপারে দেখতেছি বা এই জিনিসটা যখন আমি নিজে প্র্যাকটিক্যাল লাইফে দেখছি, তখন আসলে মানুষ কেন রিইনফোর্সড হবে না তার অবশ্যই। খারাপ কাজটা করার জন্য? সে কেন এনকারেজমেন্ট পাবে না? কারণ সে তো দেখছে যে আসলে এটার কনসিকুয়েন্স হচ্ছে না। হ্যাঁ। সো আমাদের বিচারের সময় মনে হয় আমাদের এই নিদর্শনটা খুব দরকার যে এটা থেকে ছাড়া পাওয়ার কোনো উপায় নেই। এটা যদি আমি করি এটার কনসিকুয়েন্স ডেফিনেটলি আছে। ইনস্টেড অফ ঘুরায় মানে পত্রিকায় ধর্ষণটা কত রোমহর্ষকভাবে এটাকে বর্ণনা করার চাইতে আমার কাছে মনে হয় যে সেই দিকটা আমাদের জন্য ইনশিওর করাটা খুব দরকার। একই সাথে আমাদের সমাজে, পরিবারে যেটা করা হয়, যেটা আপনি বললেন যে যিনি কিনা পারপিট্রেটর, উনি ঘুরে ঘুরে বাজার করতেছে, ইভেন তো এমনও হতে পারে সেই যে কিনা আমার ভুক্তভোগী যে নারী তাকেও টিস করতেছে, হ্যাঁ, দেখো আমি অহরহ বের হচ্ছে বের এটা। হয়ে গেছি। এবং এটা তো এক ধরনের মানে রিট্রমাটাইজ করা, তাই না? Re-traumatizing, exactly. এবং আরেকটা যেটা বলা হয়, একটা কথা সবসময় বলা হয় যে আমাদের যেই পরিমাণে হচ্ছে রেপের যে হার, যে পার্সেন্টেজ, সেটার সাথে হচ্ছে আমার কনভিকশন রেট মিলে না। না। হ্যাঁ, এটা একটা হতে পারে যে হ্যাঁ কিছু পার্সেন্ট বিশাল মিথ্যা বড়। মামলা হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, এই যে জামিনটা পেয়ে ওনারা বের হচ্ছেন, তখন কিন্তু ওনাদের একটা খুব ভালো একটা অপরচুনিটি থাকে যে হচ্ছে আমার যিনি অভিযোগকারী, যিনি কিনা ভুক্তভোগী নারী, তার পরিবার, তাদেরকে কিন্তু নানাভাবে সে মামলা উঠায় হেনস্থা আর করে। চাপ দিতে পারে। হেনস্থা চাপ করে, হ্যাঁ। দেখায়। আর এমনিতেই তো হচ্ছে, যেটা আমি আসলে যে পয়েন্টটা বলতে গিয়ে এখানে সরে গেলাম, যে আমার তো হচ্ছে বাংলাদেশে হচ্ছে রেপিস্টের থেকে যিনি কিনা আমার ভিকটিম, তাকে হচ্ছে সমাজ সবচেয়ে ভালোভাবে সবচেয়ে বেশি মনে করাই দেয় চাপে রেখে দেয়। হ্যাঁ, যে কি ঘটনাটা ঘটলো এটা আর কি। একদম মানে পারফেক্ট টাইমিং অ্যাকচুয়ালি। আমি এটা নিয়ে আগামী কোয়েশ্চেনটা করতে যাচ্ছিলাম, প্রশ্নটা সেটা হচ্ছে আমরা
ভিকটিমদের সাইকোলজি যেটা, হ্যাঁ, সেটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি যে মানে এটা যে কোন লেভেলের একটা ট্রমাটাইজিং একটা মানে ঘটনা ঘটে যাওয়া একটা মানে কি বলবো যে মানে ইটস আ নাইটমেয়ার হুম। যে কারোর সাথে হওয়া, তাই না? কিন্তু আমাদের দেশে যেটা হয় বিশেষ করে আমি এবং আয়েশাপার কথা বলতে পারি, আমরা যেহেতু লিগ্যাল সেক্টরে এটা নিয়ে অনেক কাজ করেছি, আমরা দুজনই দেখি এবং দেখে এসেছি যে একটা একটা রেপের ভিকটিম, যে ধর্ষণের যে ভিকটিম, তিনি কিন্তু শুধু ওই যে একবার যে ধর্ষণের ট্রমাটা দিয়ে গো থ্রু করলো, ট্রমাটা কিন্তু সেখানে শেষ হয় না, হুম। ধাপে 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 কিন্তু ট্রমাটা কন্টিনিউ করে। একবার হবে যখন আমার এটাকে অ্যাকনলেজ করতে হবে, হয়তো বা বাড়িতে কারোর কাছে বললাম, তখন একটা ধাক করে আমার দিকে কোনো না কোনো ভাবে পোশাক আশাক, কেন এটা কেন সেটা, যেমনি হোক আমরা ভিকটিমের উপরে সেই একটা ব্লেম আনি। তারপরে দেখা যায় যে পুলিশের কাছে বা অথরিটির কাছে যখন আমরা রিপোর্ট করতে যাই, তখন কিন্তু আমরা বিশেষ করে লিগ্যাল সেক্টরে এটা দেখি যে এটা পরে আয়শা আপা আরো ভালো করে বলতে পারবে যে একটা মূল কারণ কেন ধর্ষণ রিপোর্টেড হয় না সাফিসিয়েন্টলি এনাফ, এটার কারণ হচ্ছে গিয়ে যে যখন আমরা পুলিশের কাছে যাই রিপোর্ট করতে, তখন কিন্তু আমরা আরেক ধাপ ট্রমা দিয়ে গো থ্রু করি। কারণ আমাদের যেই ধরনের হিউমিলিয়েশন, হেনস্থা, ক্যারেক্টার নিয়ে, চরিত্র নিয়ে কথাবার্তা বলা, আর খুবই মানে ডিহিউম্যানাইজিং যে ধরনের প্রশ্ন আমাদেরকে সম্মুখীন হতে হয়, এটা কেউই চায় না, এটা কেউই চায় না যে সেটা দিয়ে। তো তখন সবকিছু মিলায় মনে হয় থাক বসে থাকি, আমার এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করতে হবে না। মানে ওই প্রসেসটার ভিতর দিয়ে যাওয়াটাই আরেক ধরনের ট্রমা। There is a multi-layer of character assassination that starts right after she reports that. হ্যাঁ, And সেটা goes on করে আর কি, একটা longer period পর্যন্ত এটা চলতে থাকে। এবং আমাদের কিন্তু দেশে একটা এই যে রেপ কালচার যেটা আমরা কথা বলছিলাম, যে ধর্ষণের একটা মানে কালচার হয়ে গেছে আমাদের দেশের মধ্যে, এবং এটার একটা বিরাট বড় মানে পিলার থাকে না, এক একটা জিনিস দাঁড়ায় থাকে। সো যদি বলি রেপ কালচারের পিলার কি, আমি বলবো যে একটা পিলার হচ্ছে ভিকটিম ব্লেমিং অ্যান্ড ভিকটিম শেমিং। ডেফিনেটলি। এবং এটা এত বড় একটা পিলার যে আমরা একটা 11 বছরের মেয়েকেও ছাড়ি না। রিসেন্টলি যে মেয়েটার একটা যে কেস ছিল, যে ও হচ্ছে গিয়ে টিকটকে কার সাথে কথা বলে চলে গেল বাড়ি ছেড়ে, এবং যে প্রথমে আমরা দেখলাম যে পুরা দেশ পাগল হয়ে গেল, ওর পোস্টার সব জায়গায় যাচ্ছে, ওকে নিয়ে কথা হচ্ছে, সবাই মানে খুব সহানুভূতি দেখাচ্ছে, প্রকাশ করছে ওর ফ্যামিলির জন্য, সবকিছুর জন্য। যেই মুহূর্তে বের হলো যে মেয়েটা অ্যাকচুয়ালি একটা মানে প্রাপ্তবয়স্ক পুরুষের সাথে চলে গেছে, যে পুরুষের নাম কিন্তু আমরা জানি না, যে পুরুষের নাম কিন্তু আমরা জানি না, নাম আমরা সবাই জানি, হয়তোবা ওর নাম একবার দুবার উঠেছে, বাট উই ডোন্ট নো ইট এনাফ। কেন জানি না, কারণ ওর নাম যেভাবে করে প্রচার করা হয়েছে, ওই ছেলের ছবি অথবা ওর নাম কখনোই ওভাবে প্রচার করা হয় না, এটাও একটা বিগ অ্যাসপেক্ট। এবং তারপরে যেটা হয়েছে যে সাথে সাথে আমি দেখলাম ন্যারেটিভটা পুরা পাল্টে গেল, এবং 11 বছরের একটা মেয়েকে যেভাবে করে মানে হেনস্থা করা হলো, সাইবার বুলিং করা হলো, সাইবার হ্যারাসমেন্ট করা হলো, এবং এগুলা কিন্তু প্রত্যেকটা যৌন হয়রানির মধ্যেই পড়ে, বিকজ ওকে কিন্তু অনলাইনেও সেক্সুয়ালি হ্যারাস করা হয়েছে। এবং জার্নালিস্টরা যেই ধরনের অ্যাবসোলুট মানে তারা কোনো ধরনের কি বলবো যে মানে প্রোটোকলই মেনটেন করেনি, দায়িত্ব মেনটেন করেনি, যখন ওকে কোয়েশ্চেন করা হচ্ছিল কেন গিয়েছো না গিয়েছো, যেখানে সত্যি কথা বলতে ছেলেটা পুরো যার সাথে ও চলে গেল, এটা কিন্তু গ্রুমিং এর কেস, এটা কিন্তু হি ওয়াজ আ পেডোফাইল, এবং হি ওয়াজন্ট, এটা কিন্তু কোনো প্রেমের সম্পর্ক না। একটা 11 বছরের মেয়ে এভাবে করে কথা বলছে, আই ফরগেট হাউ ওল্ড হি ওয়াজ, কিন্তু সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। I think if I remember correctly he was 22. 22, yes. তো সে কিন্তু একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, তো আমরা তাকে কেন এখানে লায়াবল ধরছি না, তাই না? তো এই যে ভিকটিম ব্লেমিং এবং ভিকটিম শেমিং এর তো একটা কেস দিলাম, তো এরকম তো অহরহ আমরা অনলাইনে হ্যারাসমেন্ট দেখতে থাকি। তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে যেটা হলো, তাই না, যে আমরা সবাই গিয়ে হুলুস্থুল করে মানে গলার মালা টালা পরায় ওই ব্যক্তিকে ফেরত নিয়ে আসা হলো। তারপরে মেয়েটার উপর নট জাস্ট ব্লেম, বাট মেয়েটাকে আমরা মানে কোণঠাসা করে দিলাম যে ও এত ফোর্সড হলো যে ওর কেসটাও উইথড্র করতে হলো। সো এই ক্ষেত্রে যদি আমি ফাবলিহা, আই ওয়ান্ট টু কাম টু ইউ, যে এই ধরনের আমরা যদি প্রথম কথাটা বলি যে মানে একটা মানে যৌন সহিংসতার একটা এক্সপিরিয়েন্স একজন ভিকটিমের মানসিকতাকে কিভাবে বিপর্যস্ত করে ফার্স্ট অ্যাসপেক্টে, এবং পরবর্তী যে ধাপগুলোর কথা বললাম, তখন গিয়ে এই মানে ওদের ট্রমাটা কোথায় যায়, ট্রমার লেভেলটা কোথায় যায়। আচ্ছা, সিন্স আমি মেন্টাল হেলথে কাজ করি, সো আপনি ফার্স্ট
সেকেন্ড যে প্রশ্নটা করলেন আর কি, যে আসলে তাদের মানসিক অবস্থাটা কোথায় যায়, আমি মূলত ফ্রন্টলাইনে এইটা নিয়ে কাজ করি। মোস্টলি মাই ওয়ার্ক ইজ দিস, বাট দেন অলসো যখন আমি কাজ করছি তখন হয়তো আমি যেহেতু আমার একটা মাল্টিফ্যাক্টোরিয়াল জিনিস নিয়ে কাজ করতে হয়, আমি ভিকটিম নিয়ে কাজ করছি, তার ফ্যামিলি নিয়ে কাজ করছি, সমাজ থেকে, কারণ আমার তাদের বিলিফ সিস্টেমগুলো নিয়ে কাজ করতে হয়। সো আই হোপ ওখান থেকেও আমি কিছু ইনসাইট পেয়েছি যেটা আমি চেষ্টা করব শেয়ার করার। তো প্রাথমিকভাবে যখন আমরা চিন্তা করি একটা রেপ ভিকটিম, বা আমি যদি একদম রেপ বাই ডেফিনেশন রেপও না যাই, সেক্সুয়াল ভায়োলেন্স চিন্তা করি, মোলেস্টেশন চিন্তা করি, শ্লীলতাহানি তো অনেকভাবেই করা যায়, যেটাকে আমরা পেপারে দেখি আর কি। এইসব ক্ষেত্রে একদম সবচেয়ে হাইয়েস্ট যে একদম স্পেকট্রামের একদম একটা এন্ডে হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি রেপ, এবং সেটা শুরু হয় কিন্তু ওই স্পেকট্রামটা কিন্তু অনেক বড়। সেখান থেকে যে হ্যারাসমেন্ট, ক্যাট কলিং, ইফ টিজিং, রাস্তার মধ্যে একটা মানে উত্ত্যক্ত করা, সেখান থেকে শুরু হয়। এই প্রত্যেকটা লেয়ারের প্রত্যেকটা লেভেলে যেই সহিংসতাগুলো হয় নারীর সাথে, আমি নারী বেশি করে বলছি কারণ নারীর কেসটা সবচেয়ে বেশি আর কি, তার মেজরিটি ফর্ম করছে এখানে, প্রত্যেকটারই কিন্তু তাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যের উপরে একটা খুব বড় ধরনের বিরূপ প্রভাব ফেলে। আমি যদি একদম এক্সট্রিম থেকে শুরু করি, যদি রেপ থেকে শুরু করি, গিভেন যে ধরেন একটা সিনারিও, আমি যদি মানে কম্পারেটিভলি বিনাইন সিনারিও বলি, যে একটা অ্যাডাল্ট এর সাথে আমি ডিল করছি যে ছোটবেলায় রেপড হয়েছিল বা তার সাথে খুব খারাপ ধরনের ভায়োলেন্স হয়েছে, দিস পারসন সে যখন বড় হতে থাকে তার কিন্তু সেলফ এস্টিম লো থাকে, সে কিন্তু তার মাথার মধ্যে একটা চিন্তা ঘুরপাক খায়, আছে এখানে আমার কি দোষ ছিল, আমার সাথে এটা কেন হলো, অন্য কারোর সাথে তো এটা হলো না, তাহলে আমার সাথে এটা হলো, তার নিশ্চয়ই কোন একটা সমস্যা আমার আছে, আমি কিছু একটা করছি, আচ্ছা আমার কাপড় চোপড় কি ঠিক ছিল। এবং সবচেয়ে মানে দুর্ভাগ্যজনক, সেই একটা মেয়ে তার মার কাছে গিয়ে বলুক, বা তার একটা ফ্যামিলি, সে যাকে গার্জিয়ান মনে করে তাকে গিয়ে বলে, এবং আমাদের দেশে অধিকাংশ সময় যেটা হয় গার্জিয়ান থেকেই বলা হয় যে ওড়নাটা ঠিক ছিল কিনা, কাপড়টা ঠিক ছিল কিনা। সেই বাচ্চাটা ছোট, এবং খুব দুঃখজনক হলেও সত্যি যে আমাদের একটা মানে খুব আইরনিক একটা কথা, যে একটা ছোট বাচ্চা শিশু, একটা ছোট মেয়ে জন্মের পর থেকেই নারী, কিন্তু একটা পুরুষের হয়তো সেই ইয়েটা থাকে না, মানে সেই ভয়টা থাকে না, বা সেই ট্রান্সফরমেশনটা থাকে না, যে একটা মেয়ের জন্মের পর থেকেই তার গার্ডস আপ হয়ে থাকতে হয় যে না আমি মেয়ে মানুষ, আমি মেয়ে, মানে মানুষের আগেও আমি মেয়ে মানুষ। এবং আপনারা যদি নিউজে দেখে থাকেন, সবচেয়ে রিসেন্ট সবচেয়ে কষ্টকর যে কেসটা নিয়ে আমরা কথা বলছিলাম, মানে আসলে এখন ওর নামটা এখন নিতেই হবে কারণ ও তো আসলে আল্লাহর কাছে চলে গেছে, আসিয়ার মা বলছিল যে আমার মেয়ে যদি বেঁচে থাকে ওরে নিবে কেডা। এটা কিন্তু একটা ভয়াবহ রকমের সামাজিক চাপ, যেটা আমি মানে এটা আসলে উনি বলেছেন, একদম প্রান্তিক এলাকা থেকে একজন মা এসছেন, উনি বলছেন এই কথাটা, কিন্তু এটা কিন্তু আমাদের সমাজের প্রতিফলন, দ্যাট ইজ দ্য মেজরিটি, এবং আমাদের সমাজের যেটা প্রতিফলন, আমার মা থেকে আমি যেটা শুনছি, এটাই কিন্তু আমার মাথার, দ্য ভয়েস ইনসাইড মাই হেড ইজ অ্যাকচুয়ালি নট মাইন, এটি কিন্তু আমি অনেক জায়গা থেকে পিক আপ করি। সো আমি যখন জানি আমি একজন নারী, এমনও ভিকটিম আছে আমাদের যাদের সাথে রেপ হয়, তাদের বোঝার মতোই বয়স হয় নাই, 2 বছর 3 বছর বয়স, সে তার শরীরে এটা বয়ে বেড়াচ্ছে, সে তখন মনে করছে আমার সাথে এটা হয়েছিল, সে জানেও না তার সাথে কি হচ্ছে, তারপর তার উপর এই ভায়োলেন্সটা হচ্ছে। আরেকটু যখন বড় হয়, সে যখন সমাজটাকে দেখে, সে দেখে যে মেয়েরা কিভাবে ড্রেস আপ করে, ছেলেরা কিভাবে ড্রেস আপ করে, হোয়াট ইজ দি অ্যাকসেপ্টেবল ওয়ে টু ড্রেস আপ, আমাকে কি শিক্ষা দেওয়া হচ্ছে, তখন কিন্তু সে নিজেকে ব্লেম করতে থাকে যে আচ্ছা কি করলে এটা অ্যাভয়েড করা যেত, আমি কি সেখানে গিয়েছিলাম, এটা কি আমার দোষ। এটা থেকে যেটা হয়, এবং ট্রমার উপরে ভিত্তি করে এমন হয়, একটা খুব মানসিক রোগের মধ্যে একটা খুব সিভিয়ার ভয়াবহ রোগ হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, আমরা এটাকে খুব কমনলি বলি পিটিএসডির ইনসিডেন্স খুব কম, এটা খুব একটা রেয়ার একটা ডিজিজ, এটা কিন্তু সবার হয় না, কিন্তু রেপ ভিকটিমদের মধ্যে কিন্তু এটার রেট সবচাইতে বেশি, এবং পিটিএসডি এতই ডেবিলিটেটিং, সে অনেক বছর পর্যন্ত তার ফ্ল্যাশব্যাক হতে থাকে, সে কিন্তু ওই জায়গাটা থেকে, মানে যেই জায়গায় যেই অবস্থায় তার সাথে এটা হচ্ছিল, ওই জায়গা থেকে সে বের হতে পারে না। এবং এটা কিন্তু দিস ইজ আ ভেরি স্কেরি প্লেস টু বি ইন, কারণ ইটস লাইক আ নাইটমেয়ার, যেটা থেকে আপনি আসলে হেঁটে বের হতে পারছেন না। এন্ড স্পিকিং অফ নাইটমেয়ার্স, এই মানুষগুলো রাতে ঘুমাতে পারে না, বছরের পর বছর, 10 বছর 12 বছর এরা রাতে ঘুমায় না, রাতে ঘুমাচ্ছে না, ঘুমালেই দুঃস্বপ্ন দেখছে। এবং দেখা যায় অনেক সময় আমরা ছোট থেকে বড় এক একজনের কাছে এক এক রকম সিমটম দেখি, ইভেন অনেক বড় হয়ে যাওয়ার পরও দেখা যায় যে হয়তো আমি কথার কথা যে একটা মেয়েকে হয়তো যে যিনি সহিংসতা করেছিলেন, যিনি ধর্ষক যে ছিল, সে হয়তো একটা কালো শার্ট পরা ছিল, ওই মেয়েটি কিন্তু
বড় হতে হতে কিন্তু সে কালো শার্ট পরলেও সে নিজেও বুঝতে পারে না যে তার মনের ভিতরে একটা ভয় কাজ করে শুরু করে। আমরা যখন ছোট বাচ্চা ভিকটিম নিয়ে কাজ করি, বাচ্চাটা কথাও বলতে পারে না, সে কিন্তু মানে সে জানেই না, দুনিয়া সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। সে কিন্তু তার যে পারপেট্রেটর, তার যে টর্চারার, তার যে একটা স্ট্রাকচার সে দেখে, ওই স্ট্রাকচারের সাথে সিমিলার কেউ যদি তার কাছে আসে, বাচ্চাটা কান্না শুরু করে। এবং এটা একটা লাইফ লং বয়ে বেড়ানোর মতন একটা মানে ভয়াবহ একটা ট্রমা। এটার থেকে বের হওয়ার আসলে কোনো উপায় নাই। ইটস লাইক আ ডেথ সেন্টেন্স ওয়েন ইউর অ্যালাইভ। এবং এটার পরে যেটা হয় যে রেপ ভিকটিমদের মধ্যে সুইসাইডের হার সবচেয়ে বেশি, স্টার্টিং ফ্রম শেম অ্যান্ড গিল্ট অ্যান্ড। এবং সে তো যে এই যে এত বড় একটা কষ্টের ভিতরে আমি গেছি, আমি কমফোর্টের জন্য আমার পরিবারের কাছে যাব, আমি কমফোর্টের জন্য আমার সমাজের কাছে যাব। ওরা যেটা করবে, আমি অপরাধ না করেও আমি মানে আমি যেখানে ভিকটিম, সেখানেই আমাকেই সবার আগে দোষীর মতো, মানে আমাকেই একটা পাপী গুনাহগার হিসেবে সমাজের মধ্যে বেঁচে থাকে। এবং এভাবে অনেকেই বেঁচে থাকতে চায় না, তারা সুইসাইডের মতো ভয়াবহ পথ বেছে নেয়। তারা যারা বেঁচে থাকে তাদের মধ্যে সিভিয়ার মেন্টাল ইলনেস। এবং আমরা যখন কোনো ডিজিজ নিয়ে কাজ করি, আমরা কিন্তু দেখি যে অনেকগুলো ডিজিজ, যেমন বাইপোলার মুড ডিসঅর্ডারের নাম হয়তো আপনারা শুনে থেকেছেন, এটাও কিন্তু বেশ সিভিয়ার একটা মেন্টাল ইলনেস। এটার একটা এটিওলজিক্যাল ফ্যাক্টর গোজ ব্যাক টু চাইল্ডহুড সেক্সুয়াল অ্যাবিউজ। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এটা কিন্তু মন খারাপের থেকে অনেক বেশি। আমার খুব মন খারাপ লাগলে আমি বলি যে আমার ডিপ্রেশন কাজ করছে, বাট দ্যাটস নট হাউ ইট ইজ। ইটস আ ভেরি সিভিয়ার, ভেরি ডেবিলিটেটিং, একদম মানুষকে পঙ্গু করে ফেলার মতন একটা অসুখ। সেটারও কিন্তু প্রপেন্সিটি সবচেয়ে বেশি যারা যারা হচ্ছে আপনার চাইল্ডহুড সেক্সুয়াল অ্যাবিউজ যারা সার্ভাইভ করেছেন। সো এটার আসলে কোনো তল নাই, মানে এটা বলতে বলতে আসলে মানে অনেক দূর চলে যাওয়া যায়। আমি আয়শাপুর কাছে সেম কোয়েশ্চেনটাই, মানে জাস্ট এই সূত্রটা ধরেই, যে এই যে আমাদের যে রিট্রমাটাইজ হওয়া ভিকটিমদের, এবং ওদের যে ট্রমাটা আবার রিলিভ করা, বা এই যে ধাপে ধাপে যে ট্রমা একটার পর একটা ফেস করা, এইটা আইনের প্রক্রিয়ায় কি উনাদেরকে কোনো ধরনের ইম্প্যাক্ট করে কিনা? যে কেস করবে, আইনের কাছে আসবে, আইনের সহায়তা চাবে, সেই ক্ষেত্রে কি এই ট্রমাটাইজিং ফ্যাক্টরটা এবং এই ভিকটিম ব্লেমিং যে আমরা একটা কালচার তৈরি করেছি, এটা কি কোনো পার্ট প্লে করে কিনা? হ্যাঁ, যদি আমাকে এই কোশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য 1 সেকেন্ড সময় দেওয়া হয়, তারপর আমি বলব ডেফিনেটলি করে। এবং এটা হচ্ছে একটা অন্যতম প্রধান কারণ, যদি আমি বলি যে এই ভিকটিম শেমিং, ভিকটিম ব্লেমিং, এবং হচ্ছে যেটা আপা বলছিলেন যে পরিবারের কাছে আসবো, কখনো যদি খুব ভালো আমার কোনো ফিমেল কোনো টিচার থাকে, গৃহশিক্ষিকা, আমি ওনার কাছে যাব। হ্যাঁ, আর সমাজের কাছে যাব আপা বলছিলেন, বাট সমাজ যদি হয় বাংলাদেশের সমাজ, ডেফিনেটলি আরো ডিট্রিমেন্টাল। হ্যাঁ, তো হ্যাঁ, অলওয়েজই হচ্ছে যেটা গ্রামেগঞ্জে আমরা দেখি আর কি আপা, মানে সালিশ বিভিন্ন ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সো আমি বলবো যে হচ্ছে যখনই আমরা দেখি যে আমাদের এই ধরনের সেক্সুয়াল অ্যান্ড জেন্ডার ভায়োলেন্স গুলো হচ্ছে, এবং সবসময়ই নারী বা কন্যা শিশু সবসময় প্রথম যে আস্থার জায়গাটা ফার্স্ট সে তার পরিবারের যে ফিমেল যে ফিগারগুলো থাকে তাদের কাছে যায়। এবং আমাদের যেই সোকল্ড ফিমেল যে ফিগার আছেন, যদি বলি মা, নানি, দাদি, একটা বিশাল জেনারেশন গ্যাপ আছে। সো ওনারা যে জেনারেশন থেকে আসছেন, ওনাদের কাছে কিন্তু ওনাদের দিক থেকে এই যে ব্লেম করা, আমাদেরকে যে ভিকটিম ব্লেমিং, ভিকটিম শেমিং, এই ইস্যুগুলা করাটা খুব স্বাভাবিক। কারণ ওনাদের যে সাইকোলজি, ওনাদের যে ঘরানা থেকে ওনারা আসছেন, ওনাদের কাছে মনেই হইতে পারে। এবং যে কারণে এমন হয় যে যখন একটা হাফ প্যান্ট পরা হচ্ছে একটা শিশু যখন মাকে কমপ্লেন করে, মানে মার কাছে বলে যে মা আমার সাথে হচ্ছে আমারই ফ্যামিলির অমুক বা তমুক এরকম একটা কিছু করেছে, তখন মা প্রথম যে কাজটা করে, পরদিন থেকে তাকে ফুল প্যান্ট পরানো শুরু করে দেয়। আর যখন সে গেঞ্জি পরে এরকম একটা কিছু শিকার হয়, তখন তার জামার উপরে একটা কোটি পরানো শুরু করে দেয়। হ্যাঁ, 100%। বরং কখনোই ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন হয় যে সে সেই মামাটাকে, চাচাটাকে, বাবার সেই বন্ধুটাকে জিজ্ঞেস করে না যে এটা কি সত্যি কিনা। কারণ তার কাছে মনে হয় যে না না মা, তুমি ভুল বলছো, এরকম কথা বলতে হয় না। এবং এটাও কিন্তু সমাজের ভয়ের থেকেই আমাদের মধ্যে এই জিনিসটা আসে যে কি হবে, আমার মেয়েকে কি
কি বলবে হ্যাঁ, একই সাথে আই থিঙ্ক আপুর সাথে যদি অ্যাড করি এইটাতে যেটা ইস্যু হয় আরো একটা, সেটা হচ্ছে ওই বাচ্চাটাকে বারবার বোঝানো হয় যে সে যেন কখনো আর কারো কাছে এই কথাটা কোনোভাবে রিপিট রিপিট না না করে। না করে করে। হ্যাঁ। এটা একটা চরম কত বড় একটা অসহায়ত্বের জায়গা আসলে তার এবং জন্য। এই প্র্যাকটিসটা কিন্তু আসলে সে একদম শুরু করলো এই যে অল্প বয়স থেকে, এটা চলতে থাকবে। এরপরে সে হ্যাঁ। আরো অনেকবার যৌন হয়রানি, হয়তোবা শ্লীলতাহানির শিকার হতে হবে। পারে কিন্তু এটা যে বলবে ওই না। ওই ওই ঘটনাটা বারবার রিপিটেশন না হলেও ওই পারপিট্রেটরটা কিন্তু হচ্ছে তার ঘরের মধ্যে আশপাশে এক্সেসটা ঘুরছে। কিন্তু তার থাকেই পেয়ে গেল থাকছেই হ্যাঁ থাকছে হয়তোবা হ্যাঁ। আমি আমার বাচ্চাটাকে সামনে রাখতেছি আগলে রাখতেছি কিন্তু সেই মানুষটা তো ঘুরে বেড়াচ্ছে। তো ডেফিনেটলি আমি বলবো যে এই যে তাদের যে সাইকোলজিক্যাল একটা ট্রমার মধ্য দিয়ে সে যায়, এইটা তাকে হচ্ছে আমার যে এক্সিস্টিং যে আমার লিগেল যে প্রোটেকশনগুলো আছে হুম। সেগুলো তাকে নিতে তাকে হচ্ছে বাধা দেয়। আর এখানে আমি একটা মানে যেহেতু আমি লয়ার এবং আমি আয়েশা আপা দুইজনই এই কেসটা মানে এই সিচুয়েশনটার সাথে খুবই মানে রিলেটেড। সেটা হচ্ছে যে ইভেন আমাদের আইনের জায়গা থেকে আগে আগে যেটা ছিল 2 ফিঙ্গার টেস্ট, যেটা এখন ব্যান হয়ে গিয়েছে আমাদের দেশে, এক্সট্রিমলি ডিগ্রেডিং একটা টেস্ট। মানে একটা মানুষের কি বলবো ফিজিক্যালি যে ট্রমাটিক as well. ফিজিক্যালি ট্রমাটাইজিং এবং Definitely mentally. Mentally তো একটা Definitely huge, mentally. huge burden. অ্যাবসলিউটলি মানে ডিস্ট্রয় করে ফেলে একটা মানুষকে। যে একটা টেস্ট নির্ধারণ করবে, 2 ফিঙ্গার্স নির্ধারণ করবে, এবং সেটা দুটো কিনা আঙ্গুল। নট অনলি অ্যাডাল্ট, সেটা শিশুদের ক্ষেত্রে শিশুদের সবার ক্ষেত্রেও ক্ষেত্রে, এটা হ্যাঁ। ইউজ করা হচ্ছে। তো যখন আমি একজন ভিকটিম হয়ে, একজন ভুক্তভোগী হয়ে, যখন আমি এটা মানে আমার যখন চিন্তা করতে হয় বা আমি যখন ওই টেবিলে শুয়ে আমি এটা গো থ্রু করতেছি, আমি এটা এক্সপিরিয়েন্স করতেছি, তখন যেটা হয় সেটা হচ্ছে আমার মাথায় অটোমেটিক্যালি এই কথাটা আসবেই যে আমার এই ধাপে সে এটা ফেস করতে হচ্ছে, পরের ধাপটা কেমন হবে। হুম, থাক, আমি এই টেবিলটা থেকে উঠে বাসায় চলে যাই, আমার এটা কাউকে বলতে হবে না। হুম। সারাটা জীবন এটা আমি ভিতরে রেখে, ভিতরে চেপে যেমনে বেঁচে থাকা যায় সেমনে বেঁচে এবং থাকবো। এটা আমি যদি একটু অ্যাড করি আপু এখানে, মানে আমি একটু পড়াশোনা করছিলাম এখানে আসার আগে এবং আমি তখন দেখলাম যে যেসব উন্নত বিশ্বে আর কি, উন্নত বিশ্ব বলতে আমরা যাদেরকে বুঝি একদম হ্যাঁ ইউএস, ইউকে, ইউরোপ, এসব জায়গায় যে জরিপগুলো করা হয় এখানে কিন্তু আমাদের চাইতে স্টিগমা অনেক কম, অনেক হুম। ওপেন মাইন্ডেড, হুম। অনেক মানুষ আসে সাপোর্ট করার জন্য। সেখানে বলা হয় যে রেপ ইজ গ্রসলি আন্ডার রিপোর্টেড, 67 to 84% rapes are not reported in those countries. ওইসব জায়গায়। এটার কারণটা কি? এটাও কি এটাও তাদেরও তো একটা হয়রানি এবং সেখানে তারাই হচ্ছে Wow. এটা কতখানি আন্ডার রিপোর্টেড। সেখানে আমাদের মতো আমাদের মতন? দেশে হ্যাঁ। যেখানে একটা আপনি পাসপোর্ট অফিসে গেলে আপনি 7-8 ঘন্টার আগে বের হতে পারবেন না, এত ভয়াবহ একটা জিনিস এবং টু গো থ্রু উইথ ইট হ্যাঁ। লিগাল সিস্টেমের ভিতর দিয়ে বলেন, মেডিকেল এক্সামিনেশনের ভিতর দিয়ে, যেটা একটা ভয়াবহ একটা ট্রমা ইন একটা ইটসেলফ। পুরো দিন লিভ নিয়ে আমাদের পাসপোর্ট অফিসে যেতে হয়। হ্যাঁ, হুম। অবশ্যই। Also, আর- there তো- is another perspective with it. It's very expensive as well. অ্যাজ হ্যাঁ। ওয়েল, ইয়েস। মানে দি লাস্ট থাকে না যে তক্তার শেষ পেরেকটা হচ্ছে এইটাতে আপনাকে অনেক টাকা দিতে হবে, খরচ করতে হবে, পরতে একটা পরতে lawyer টাকা fix দিতে হবে করতে আপনাকে, হ্যাঁ। এবং আপনি টাইম টু টাইম আসামিকে কোনো না কোনো ভাবে, আসামি যদি আপনার থেকে বেশি টাকা দিয়ে কোনো লয়ারকে ফিক্স করে ফেলতে পারে, তাহলে সে আবার আপনার এই জায়গার লয়ারকেও কোনো না কোনো ভাবে কাবু করে ফেলতে পারবে। দ্যাট বিকামস আ হোল পাওয়ার গেম। মানে এখানে পুরো বিষয়টাই হচ্ছে যে সমাজ গঠনটাই এমন যে আমি ফেল করবই। আমার ভুল হয়ে গেছে, আমার রেপ হয়েছে, আমাকে প্লিজ মাফ করে দেন। ইটস আ ফল্ট ইন দি সিস্টেম। It's yeah, মানে এটা যে মানে কথা যেটা বলছিলাম, হ্যাঁ। আমার কাছে মনে হচ্ছে যে if she came back in a bag in হ্যাঁ। pieces, It would be naked, easier for her. তাহলে আমার মনে হয় মানুষের এত কষ্টই থাকবে না না। না না, যে মানুষ এই মেয়েটা মানুষ সুস্থভাবে তখন- চলে আসছে, এটা মেয়েটার দোষ। এটাই সমস্যা হয়ে হ্যাঁ। গেছে। এবং মেয়েটা খুব হচ্ছে স্ট্রংলি সে এবং- মিডিয়াকে ফেস করতেছে। হ্যাঁ। হ্যাঁ, মানে এবং তার মেয়েটা- যতটুকু সম্ভব সে তার সেই, আমি যদি বলি যে সে চেষ্টা করতেছে মিডিয়ার কথাগুলো অ্যান্সার দিতে, বরং এটা আমি বলবো যে মিডিয়ার হচ্ছে এখানে মানে অনেক বড় মানে কোনো ধরনের ম্যাচুরিটির পরিচয় দিচ্ছে না। যে একেবারেই ও না। বাচ্চাকে এটা একটা কিভাবে ভয়াবহ regular গ্রস হয়ে একটা গেছে। দায়িত্বহীনতা। এবং মেয়েটার একটা ভিডিও খুব ভাইরাল হয়ে গেছে, মেয়েটা হাসছে। আরে বাবা, মেয়েটা একটা ছোট ও একটা মেয়ে, তার একটা সামনে একটা বাচ্চা। ক্যামেরা, এটাই গ্রুমিং। আমরা কিন্তু একটু অকওয়ার্ড হয়ে গেল, কিন্তু আমরা হেসে দিই। ইভেন দেখবেন যে ধরেন এই যে সেক্সুয়াল ভায়োলেন্সের কথা বললাম, ধরেন আমার অফিসে আমার কোওয়ার্কার আমাকে একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কথা বললো, আমার তার সাথে খুব ভালো সম্পর্ক, কথার কথা। সে আমাকে প্রথম দিন যখন ইনঅ্যাপ্রোপ্রিয়েট কথাটা বলে, আমি কিন্তু লাইক অকওয়ার্ড হয়ে যায়। মানে কি আমি কি পছন্দ করছি Accept ব্যাপারটা? করলাম না। আমি কিন্তু এটা, আমার হাসিটা কিন্তু অ্যাকসেপ্টেন্সের হাসি না, যে না আমি খুব খুশি আপনি আমাকে এই ধরনের একটা বাজে কথা বলছেন, আমি খুবই খুশি হয়েছি। আমার সামনে একটা ক্যামেরা, আমাকে একটা প্রশ্ন করা হচ্ছে, আমি খুবই অপ্রস্তুত। তখন আমি যখন অফ গার্ড হয়ে যাই, অনেক সময় কিন্তু মানুষ মানে রেসপন্সগুলো কিন্তু একদম খুব পলিটিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স তো আপনাকে একটা, তাও অন টপ অফ দ্যাট একটা ছোট বাচ্চা। হুম।
অ্যাবসলিউটলি মানে কতখানি আমরা আসলে ভিকটিম শেমিং এবং ভিকটিম ব্লেমিং এর উপর ইনক্লাইন্ড উইথ আওয়ার লাইভস একদম মানে নুসরাত আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করছি আমাদের ডেফিনেটলি দুজনেরই একটা জিনিস হচ্ছে একটু যেহেতু খুব ভালো একটা প্ল্যাটফর্মে আমরা সুযোগ পেয়েছি কথা বলার আমাদের যে 2 ফিঙ্গার টেস্টটা ব্যান হয়ে গিয়েছে হ্যাঁ এটা বলা এটা ডেফিনেটলি উচিত। হচ্ছে আমাদের প্লিজ আমরা হচ্ছে অবশ্যই। মানে বারবার করে বলছি আমাদের সেই 2013 সাল থেকে হচ্ছে আমরা এই 2 ফিঙ্গার টেস্টটা ব্যান করার জন্য আমরা ফাইট করে যাচ্ছি অ্যান্ড ফাইনালি 2018-তে হচ্ছে আমাদের হাইকোর্ট থেকে এটাকে ব্যান করা হয়েছে এবং খুব স্পেসিফিক কিছু ডিরেকশনও সেখানে ছিল তো যেটা আমরা সবসময় বলি যে কিছু কিছু জিনিস এত এত প্রাচীন আমল থেকে প্র্যাকটিসগুলো শুরু হয়ে আসে সেখানে হচ্ছে ইমপ্লিমেন্টেশনটাতে আমরা মানে বাংলাদেশে অনেকে মনে করে যে একটা জাজমেন্ট হয়ে যাওয়া মানে হচ্ছে মানে আজকে দুপুর 2টায় জাজমেন্ট দিল তার মানে হচ্ছে বিকাল 4টার মধ্যে হচ্ছে সব 2 ফিঙ্গার টেস্ট বন্ধ হয়ে গিয়েছে বা ডাক্তাররা প্র্যাকটিস করা বন্ধ করে দিয়েছে বাট এখনও এখানে হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যখন আমরা যারা কিনা হচ্ছে একই সাথে লয়ার এবং একই সাথে হচ্ছে আমরা অ্যাডভোকেসির কাজগুলো করে থাকি আমরা এরকম বহু দেখেছি যে জাজমেন্টটা অ্যাচিভ করা যতটা কষ্ট তার থেকেও দ্বিগুণ মানে 3 গুণ পরিমাণে কষ্ট হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করানো বা মানুষকে বুঝানো ইভেন তো হচ্ছে ডক্টরদেরকে বুঝানো যে এটার কোনো প্রয়োজন নাই হ্যাঁ তারপর হচ্ছে ভিকটিমদেরকে মানে বুঝানো সেন্সিটাইজ করা যে হ্যাঁ আপনারা এখন নির্দ্বিধায় যেতে পারেন আপনাদের মেডিকেল লিগাল এক্সামিনেশনের জন্য যে টিএফটি ছাড়াও যে এটাকে আরও সার্কামস্টেন্সিয়াল আরও অনেক কিছু নিয়ে আমরা প্রুভ করতে পারবো যে হ্যাঁ আপনার সাথে ইনসিডেন্টটা ঘটেছে ডাক্তারদেরকে মানে সবচেয়ে বেশি আমরা আমাদের বেগ পেতে হয়েছে যে ডক্টরদেরকে বোঝানো যে হ্যাঁ এটা ছাড়াও হয় কারণ ওটা হচ্ছে ওনাদের যে কারিকুলাম যেটা সেখানের মধ্যে হচ্ছে টিএফটিটাকে হচ্ছে ইনক্লুড করা স্টিল নাও এখনো আছে তারপরে হচ্ছে আমরা সেন্সিটাইজ করার চেষ্টা করছি অনেকেই সেন্সিটাইজ হয়েছেন হোপফুলি খুব সুন হচ্ছে আমরা দেখবো যে আসলে বাংলাদেশের কোথাও আর একটাও টিএফটি হচ্ছে না although I don't want to be that much optimist but yeah I mean না এই জন্য আসলে আমাদের যেমন আমি আজকে সুযোগটা নিলাম আমার কাছে মনে হয় আমরা প্রত্যেকে এটাকে স্প্রেড করবো এই ইনফরমেশনটা anthropologically speaking and everything combined যদি আমি এটাকে একদম খুবই কি বলবো মানে একদম অবজেক্টিভ ভাবে চিন্তা করি যে আমি হয়তো রেপকে কখনো অ্যাবলিশ করতে পারবো না কিন্তু আমি যদি অ্যাবসলিউটের জন্য এইম করি আমি এটাকে মিনিমামে নামায় আনতে পারবো একটা জায়গায় অন্তত আমরা পৌঁছাতে পারি হ্যাঁ একটা কোনো জায়গায় আমার কাছে মনে হয় যে আমি প্রফেশনাল 100% এর জন্যই এইম করি যতটুকু আমি অ্যাচিভ করতে পারি আর কি তারপরে অতটুকু থেকে আমি অ্যাকচুয়ালি এখন মুভ অন করতে চাচ্ছিলাম যে আমাদের পারপেট্রেটর মানে অপরাধীদের মানে মানসিক অবস্থা অথবা সাইকোলজিতে মুভ করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে একটা কথা যেটা আছে নেচার ভার্সেস নার্চার হ্যাঁ প্রকৃতি বনাম লালন পালন যেটা হ্যাঁ যে অনেক ক্ষেত্রে বলা হয় যে অনেক স্কুলস অফ থটস আছে তো অনেকে বলে যে হ্যাঁ একটা মানুষ জন্মগত ধর্ষক অথবা জন্মগত ক্রিমিনাল আমরা শুনেও থাকি হ্যাঁ আবার বলা হয় যে না এখানে লালন পালনের দিকটা অনেক বড় কেউই জন্মগত খারাপ কিছুই না আমাদের আপব্রিঙ্গিং আমাদের সোসাইটি আমাদের অনেক ফ্যাক্টরস এখানে প্লে করে তো আমি ফাবলিহাকে দিয়ে শুরু করতে চাই যে আমার যদি ওই সাইকোলজিটা এক্সপ্লোর করার কথা যদি চিন্তা করি তো তাহলে মানে একজন মানে শিশুকালের থেকে আমরা যখন বড় হই আমাদের বড় হয়ে ওঠাটা ওখানে কোন ধরনের ফ্যাক্টর অ্যাকচুয়ালি পরবর্তীতে গিয়ে ইম্প্যাক্ট করতে পারে একজন পারপেট্রেটরকে ক্রিয়েট করাতে জন্ম দেওয়াতে যে একজন মানুষের বেড়ে ওঠাটা হয়ে গেল যে মানে হঠাৎ করে একদিন আমরা শুনতে পারলাম যে সো অ্যান্ড সো হচ্ছে গিয়ে একটা রেপ কেসে নাম গিয়েছে তো সেটা যদি আমরা এক্সপ্লোর করতে চাই আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ আপু এটা আই থিঙ্ক খুবই ইম্পর্টেন্ট একটা ডিসকাশন ফার্স্ট অফ অল যদি নেচার ভার্সেস নার্চারের কথা আমরা বলি ন্যাচারালি একটা মানুষ স্পন্টেনিয়াসলি বাইবর্ন রেপিস্ট হবে এটা নিয়ারলি ইম্পসিবল এখনো পর্যন্ত কোনো এভিডেন্স বা কোনো ডেটা এটাকে সাপোর্ট করে না যে কেউ জন্মগতভাবে এই ধরনের ইম্পালস নিয়ে আসছে এবং এটা তার কমপ্লিট বায়োলজিক্যাল ওয়ারিং যেটাকে আমরা বলি যে উই আর বিস্টস অ্যান্ড হোয়াট নট অ্যান্ড উই আর ভেরি আর্জেস ড্রিভেন অ্যান্ড স্টাফ এটার কোনো এভিডেন্স নাই সো ফার বাট এটা নিয়ে কিছু কনফ্লিক্টিং ব্যাপার আছে যে হ্যাঁ এরকম কি হতে পারে কিনা যে সে কমপ্লিটলি হি ওয়াজ আউট অফ হিজ মাইন্ড সে করেছে কিন্তু যেটা বললাম যদি সামনে ডেটা রিসার্ফেস করে আই এম উইলিং টু redact my statements but so far we don't know of this and at the same time rape বা ধর্ষণ কিন্তু একটা খুবই cognitively evolved একটা act by evolved I don't mean it in a positive manner
আই মিন যে আমি একজন মানুষকে ধর্ষণ করব বা আমি একটা মানুষকে আমি এভাবে বিপদে ফেলবো বা তার সাথে এই কাজটা করব, এটার জন্য আমার মানসিক অনেক প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়, রাইট যেটা আসলে একটা মানুষ যে ইন্টেলেকচুয়ালি একদম ডেফিসিয়েন্ট বা একদম বাইবর্ন, আমার ভিতরে একটা বাইবর্ন আমার আর্জেস কি হতে পারে, আমি হাসি, আমি কান্না করি, আমি খাবার খাই। হ্যাঁ, ধর্ষণটা কিন্তু একটা নর্মাল ইন্টারকোর্স না, বাট এটা কিন্তু একটা কিন্তু, এবং এটা শুধুমাত্র নর্মাল তো নাই, এটা গ্রসলি অ্যাবনর্মাল, একদম গ্রসলি অ্যাবনর্মাল এটা। হ্যাঁ, এবং এটা কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় ইটস ইভেন ওয়ার্স দ্যান মার্ডার, যে আমি এই ধরনের একটা কাজ আমি কারোর সাথে করতে চাচ্ছি। সো একটা মানুষ যখন এই ধরনের একটা চিন্তা করে যে আমি তার ধর্ষণ করব বা অমুককে ধর্ষণ করব, এটার পিছনে তার অনেক প্ল্যানিং যায়, অনেক স্কিমিং যায়। সে কিন্তু অনেকভাবে চিন্তা করে যে ম্যাক্সিমাম কেসেসে, যে কারণ এত কেসেস হচ্ছে এখন আপনারা দেখবেন বুঝবেন, এভিডেন্স না রাখা। হ্যাঁ মানে এভিডেন্স কিভাবে করে আমি তাকে একা কোথায় পাবো, কিভাবে করে আমি ওকে বাসা থেকে তুলে নিয়ে আসবো, তাকে কিভাবে ফুসলিয়ে ওখান থেকে বের করে নিয়ে আসবো, তাকে আমি কিভাবে কনভিন্স করবো যে আমার সাথে একটা রুমে চলো। হ্যাঁ, এটা কিন্তু একটা অনেক বড় ম্যানিপুলেশনের ব্যাপার, এবং ম্যানিপুলেশন কিন্তু একটা খুব কগনিটিভলি হায়ার একটা জায়গার। এটা কিন্তু খুব এক্স্যাক্টলি, এটা কোনো বেসিক কোনো কিছু না। হ্যাঁ, আমি দেশের ল জানছি, হ্যাঁ আমি এমনভাবে কাজটা করব, বা আমি ওর বডি এমন জায়গায় ফেলে আসবো, বা আমি ওকে পানির মধ্যে গিয়ে ফেলে দিচ্ছি, এগুলো খুব এক্সট্রিম কেসেস। বা খুব বিনাইন কেসেসেও সে তার ভিকটিমকে বলছে, তার ভিকটিম বাচ্চাটাকে বুঝায় বলা যে হ্যাঁ খবরদার তুমি এই কথাটা কাউকে বলবা না, অথবা বললে কিন্তু তার ক্ষতি হবে, তার যাতে বাবা মার হ্যাঁ ক্ষতি হবে, একে করবো ওটা করবো। এটা কিন্তু একটা কখনোই বাইবর্ন একটা ইম্পালস না, এটা একটা খুবই ইনগ্রেইনড, এবং এটা অনেক দিন অনেক সময় ধরে ইনকালকেট করা একটা ব্যাপার। এবং হচ্ছে আমরা যদি একটা কেসের কথা বলি, ওয়ান্স অ্যাগেন উনি চলে গেছেন, একটা খুব সাহসী মেয়ে, সে হচ্ছে ওর নাম হচ্ছে নির্ভয়া, 21 বছর বয়স ছিল সম্ভবত। ইন্ডিয়া যে কেসটার কারণে আমার মনে হয় এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা প্রোটেস্ট, একটা অ্যাটেনশন পেয়েছিল। এবং নির্ভয়া কতখানি সাহসী, ও মারা যাওয়ার আগে যতটুকু পর্যন্ত ওর দম ছিল ও কিন্তু হেল্প করে গেছে মানে আপনার লিগাল সিস্টেমকে, যে কিভাবে করে পারপেট্রেটরদেরকে ধরা যায়। বারবার সেই যেন কয়বার যেন সে সাক্ষী দিয়েছিল আমার যতদূর মনে পড়ে। তো নির্ভয়ার যে কেসটা, সেই সময় ইন্ডিয়ার অনেক অ্যাক্টিভিস্ট, তাদের অনেক কন্টেন্ট আমি দেখছিলাম, তো এর মধ্যে একজন অ্যাক্টিভিস্টের কথা আমি দেখলাম যে তিনি ডিরেক্টলি যে রেপিস্ট যারা ছিল, সম্ভবত 4 জন বা 6 জন এরকম ছিল রেপিস্টদের সাথে কথা বলার চেষ্টা করছেন তাদের সাইকি বোঝার জন্য বা তাদের সাইকো অ্যানালাইজ করার জন্য। তো একজন রেপিস্ট সেখানে, তারা একদম ডিরেক্টলি ভার্বেটিম তারা বলছিল যে ও রাতে ছিল কেন বাইরে, ও বয়ফ্রেন্ডের সাথে কেন ছিল, ও জিন্সের প্যান্ট কেন পরলো, ও একটা মেয়ে মানুষ কেন, তার মানে ও যে এই চিন্তাগুলা করতেছে এটা তো একদিনের ব্যাপার না। ওর মধ্যে এই ব্যাপারটা ঢুকে 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 সিস্টেমাটাইজড হয়ে গেছে যে একটা মেয়ে বাইরে, সে জিন্সের প্যান্ট পরা, তার মানে তার আমি এই ক্ষতিটা করতে পারবো এবং এটা আমি করতে পারি, এটা জাস্টিফাইড একটা ব্যাপার, এটা একদিনের ব্যাপার না, এটা ডেফিনেটলি নার্চারিং এর একটা ব্যাপার। মানে এটা, এবং এটা ভয়াবহ লেভেলের একটা নার্চারিং, এবং এটা খুব ছোট থেকে শুরু হয় একদম। এখানে যদি আমি একটু রেপ পিরামিডের কথাটা একটু বলি, হ্যাঁ এবং এটা আমার রেপ পিরামিড খুব সুন্দর একটা সোশ্যাল সায়েন্টিস্টদের করা একটা খুব একটা মানে ওয়েল প্ল্যান্ড ওয়ে আমাদের বোঝার জন্য, যে যেটার if it's a pyramid, right? So এটার যে সবচেয়ে বটম লেয়ার যেটা, that starts with victimization, victim shaming. একটা রেপের কথা শুনলাম, আচ্ছা এখন আমরা নতুন করে বাংলাদেশে তো আরেকটা লেয়ার এখন তৈরি হচ্ছে যে এটি কি ভুল মামলা ছিল, মিথ্যা মামলা ছিল, এটা কি প্রতিশোধ পরায়ণ হয়ে সে মামলা করেছে। মানে আমি কিন্তু মেয়েটাকে কোনো জায়গায় দিচ্ছি না ওকে ডিফেন্ড করার, আমি একদম ডিরেক্টলি চলে যাচ্ছি যে তুমি মিথ্যা কথা বলতেছো, আগে ওটাকে নালিফাই করে ফেলতেছি যে তোমার ক্লেমটাই ইনভ্যালিড। তারপরে ঠিক আছে, ওইটা আমি এস্টাবলিশ করতে না পারলাম, তখন আমি যাই আচ্ছা মেয়েটা কি পরেছিল, মেয়েটা কি লিপস্টিক দিয়েছিল, মেয়েটা কি কাপড় পরেছিল, কালারটা কি ছিল, হ্যাঁ সে যে সালোয়ার কামিজ পরেছিল তার ওড়নাটা কি ঠিক ছিল, ঠিক জায়গায় ছিল না, তোর ওড়না ঠিক না থাকলে আমি ঢাকা ইউনিভার্সিটির মতো এলাকায় বলতে পারি যে আপু ওড়নাটা একটু নামায় পড়েন, হ্যাঁ এবং সেটার জন্য কিন্তু আমার বিপুল একটা সাপোর্ট আমি পাচ্ছি, তারা সবাই এসে আমার জন্য ঝাঁপায় পড়ছে, সবাই অলমোস্ট সেলিব্রেট করছে। সো এটা কিন্তু আমি কিন্তু একটা বেস তৈরি করে দিচ্ছি, which is the victimization, যে ভিকটিম ব্লেমিং করছি, ভিকটিম শেমিং করছি, টেকিং এভরিথিং এলস ইনটু অ্যাকাউন্ট, মানে এভরিথিং এলস অ্যাসাইড। একজন বোরখা পরা নিকাব পরা মহিলা, তাকেও কিন্তু আমরা চাই একটা 70 বছর বয়সের বৃদ্ধা না, একটা ছোট বাচ্চা না, কিন্তু সেখানেও আমরা যখন তাকে আমি ভিকটিম ব্লেম করতে পারছি না, তখন আমি
পারিপার্শ্বিক অন্য অন্য জিনিস সে হয়তো আগে থেকে উত্তেজিত, সে অন্য আরেকটা মেয়ে যে খারাপ কাপড় পরা ছিল তাকে দেখে সে উত্তেজিত হয়ে যাচ্ছিল, তখন সে এটা এরকম করছে। মানে আমাদের রেশনালাইজেশনের অভাব নেই। Even the So, boys as well. এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে It's if not you- about it's- attraction towards women. It Yeah, is- it has even the nothing boys to as do with- well. আমি কিন্তু এইখানে এই প্রসঙ্গে অভির কাছে আসতে চাচ্ছিলাম, জাস্ট এই পয়েন্টটাতে। সেটা হচ্ছে যে এই যে আমরা একটা সমাজ ক্রিয়েট, আমাদের যে সমাজ গঠনের মধ্যে আমরা এখন বসবাস করছি বাংলাদেশে, রাইট? তো ভিকটিম শেমিং, আমরা কিন্তু ভিকটিম বলতে শুধু যে নারী আমরা কিন্তু সেটা হ্যাঁ, বুঝাচ্ছি না, একদমই না। আমরা পুরুষদেরকেও এর আওতায় আনছি। হ্যাঁ, আমরা ট্রান্সজেন্ডার কমিউনিটিকেও আমরা কিন্তু এর আওতায় আনছি। হ্যাঁ, নারী পুরুষ ট্রান্সজেন্ডার কমিউনিটি আমরা তুমি যদি যেটা বয়স, বয়স, লিঙ্গ, পোশাক ধর্ম, নির্বিশেষে। পোশাক সবকিছু হ্যাঁ। নির্বিশেষে আমরা সবাইকে আমরা এর আওতায় আনছি। হ্যাঁ, যে এনিওয়ান ক্যান বি আ ভিকটিম, কোনো পারফেক্ট ভিকটিম বলে এখানে কিছু নাই। হুম। ঠিক আছে? Absolutely. সো তারপরে আমার প্রশ্ন তোমার কাছে, যে কিনা তুমি একজন মানে ইউর আ ম্যান, যে লিটারালি আমি যদি মানে ফ্র্যাঙ্কলি বলি, আমরা থাকি, আমরা বসবাস করি এবং আমরা প্রত্যেকে এই রুমে বড় হয়েছি একটি পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে। We are the product of that. উই আর দ্য প্রোডাক্ট অফ আ পেট্রিয়ার্কাল সোসাইটি। এই পুরুষতান্ত্রিক সমাজ গঠনের মধ্যে দিয়ে আমাদের বেড়ে ওঠা, আমাদের এত দূর পথ চলা। হ্যাঁ, তো এখানে বড় হতে গিয়ে তুমি অ্যাজ আ পুরুষ, হ্যাঁ, অ্যাজ আ ম্যান, আমি জানতে চাচ্ছি যে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে একজন মেল ভিকটিম যদি আগায় আসতে চায় অ্যান্ড বলতে চায় যে হ্যাঁ আমিও ধর্ষণের শিকার হয়েছি, হ্যাঁ, অথবা আমি কোনো না কোনো ধরনের যৌন সহিংসতার শিকার হয়েছি, সমাজের কারণে কি তুমি বলবে যে তাদের জন্য এটা অ্যাডমিট করা সহজ? অথবা একদমই না, একদমই মানে একদম 100% এর মধ্যে 99.5% ডিফিকাল্ট, 0.5% হয়তো সহজ। প্রথম আপনি যেই কেসের কথা বলছেন, এই কেস কিন্তু বাংলাদেশে অহরহ আছে, যে ছেলেরা বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হয়েছে, রেপড হচ্ছে। মাদ্রাসাতে যেটা বেশি হয়। মাদ্রাসাতে তো আপু আমরা হাজার হাজার নিউজ কার্ড পেয়েছি, বাট উই নেভার স যে সামওয়ান গট পানিশড ফর দ্যাট। Right. এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, কিছুদিন আগ পর্যন্ত নিউজ পেপারগুলোতে বলা হতো ছেলেদের ক্ষেত্রে বলাৎকারের শিকার হয়েছে। হ্যাঁ, এই rape শব্দ- শব্দটা কিন্তু কিন্তু জার্নালিস্টরাও ধর্ষণের ব্যবহার শিকার করতে হয়েছে এটা চেত না। বলেনি। হ্যাঁ, Right. এই কিছুদিন হলো হালকা পাতলা আমরা এই শব্দগুলোকে পরিবর্তন করা শুরু করেছি। তার মানে আপনি চিন্তা করেন, প্রায় 10 to 15 ইয়ার্স বা তার চাইতেও বেশি সময় টাইম লাইন লেগে গেছে শুধু একটা শব্দকে চিন্তা করে চেঞ্জ করতে হুম। ইন আ রিটেন ডকুমেন্ট। narratives। হুম। তাহলে একটা ন্যারেটিভ সোসাইটিতে মানুষের মেন্টালিটিতে চেঞ্জ আনাটা, এটা কত ডিফিকাল্ট হতে পারে। ইনফ্যাক্ট ছেলেদের ক্ষেত্রে যেটা হয় যে মেয়েদের ক্ষেত্রে যেমন হয় যে তাদের মায়েরা আসলে মানা করে, ছেলেদের ক্ষেত্রে যেটা হয় যে ছেলেরা বুঝেই গেছে যে তাদের এই জিনিসের কোনো রকম পানিশমেন্ট হবে না, হুম, এবং একই সাথে এটাকে কেউ একসেপ্টই করবে না নর্মালি। প্রবলেম হয় যে আপনি নর্মাল আর অ্যাবনর্মালকে তখন কিভাবে দেখছেন, দ্যাট বিকামস এ কোয়েশ্চেন। কারণ একটা মেয়েকে কোনো না কোনোভাবে ধর্ষণের শিকার হতে হয়, সেটা খানিকটা নর্মাল কোন সেন্সে, যে আচ্ছা এই ঘটনা মানে ঘটে, খারাপের মধ্যে আর কি, খারাপের মধ্যে একটা মেয়েদের acceptance সাথে আছে যে এই হবে। খারাপটা হ্যাঁ, হয়। অপরাধ এখানে হতে পারে। বেসটাই হচ্ছে হতে পারে। খারাপ। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেটা হবে যে না, দ্যাট বিকামস অ্যানাদার টাইপ অফ শেম অ্যান্ড এম্বারাসমেন্ট, যে আপনি অ্যাজ এ গাই কোনো না কোনোভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, মানে তো মানে ইমাস্কুলেটিং একটা ব্যাপার। একদম হ্যাঁ। একদম ইমাস্কুলেটিং একটা ব্যাপার, এবং সেইটা শুরু হবে স্টার্টিং ফ্রম ইউর ফ্যামিলি মেম্বার্স, ওয়ারাস ইউ উইল সি যে থাউজেন্ডস অফ মেল চাইল্ড তাদের রিলেটিভদের মাধ্যমেই কোনো না কোনোভাবে তাদের সাথে থাকতে গিয়ে, ঘুমোতে গিয়ে, বড় কাজিন, বড় ভাই, ফুপাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, মামা, খালা, লট অফ পিপল, দুলা ভাই, হুম। কোনো না কোনোভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছে। ইনফ্যাক্ট তাদের স্কুল সিনিয়রদের কাছ থেকেও হয়, স্কুল টিচারদের কাছ থেকে হয়, টিউশনের টিচারদের কাছ থেকে হয়। এটা তো আমরা জানি। এগুলো কিন্তু এমন না যে আমরা জানি না, দিজ আর ওপেন এস্টাবলিশড সিক্রেট। জি, সো ইট ইজ নট সিক্রেট এনিমোর। তো সমাজের মেনে নিতে অসুবিধাটা কোথায় হয় তাহলে? হ্যাঁ, এইটা একটা কোয়েশ্চেন। absolutely. অসুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে যে এটা নিয়ে নিলে আপু যেটা বললেন ইম্যাসকুলেটিং হয়ে যায় ব্যাপারটা। এই তুমি ছেলেটা যে আসলে পুরুষ হয়ে ছেলেদের কিভাবে করে- কাতারে আর পড়ে না, তাকে আর আমরা ছেলেদের মতো করে ভাবতে পারি না। একটা স্বাভাবিক পুরুষ কোনোভাবেই, আই এম সো সরি এভাবে বলতে হচ্ছে আর কি, একটা স্বাভাবিক পুরুষ কোনোভাবেই ধর্ষণের মতো বিষয়ের শিকার হতে পারে না। দিস ইজ রুটেড অ্যান্ড ডেডিকেটেড ফর ওয়ামেন। হুম, হ্যাঁ, এই যে একটা খারাপ জিনিস, এটা বলতেও খারাপ লাগে আর কি।
সো এটাও কোনো না কোনোভাবে ভ্যালিডেটেড হবে when it happens to a woman. তো এইটা তো আসলে একটা ভয়ঙ্কর সিস্টেমেটিক ডিফল্ট না হলে আপনি কোনো না কোনোভাবে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে পারবেন না। একই সাথে মনে করেন আমি যদি একটুখানি আমার পার্সোনাল স্টোরিতে যাই, অবশ্যই। I would not bring up any ইনফরমেশন যেটা হয়তো খুব বেশি ওপেন ওয়েতে বলার মতো আমার সুযোগ নেই। তবে I had to also struggle a lot about that. তো আমার স্কুল অফ থটটাও খানিকটা এরকম হয়েছে যে মাই ফাদার অ্যান্ড আই হ্যাড এ লট অফ ফাইট। কারণ ফাইটের একটা বড় কারণ হচ্ছে যে আমি তো নিজে একটু সচেতন হতে শিখেছি, কারণ আমার মাকে আমি দেখেছি কত বাজেভাবে আসলে বিভিন্ন ধরনের অ্যাবিউজ এবং ভায়োলেন্সের শিকার হতে। সো আই হ্যাভ এ লিটল সিস্টার অ্যাজ ওয়েল। তো আমার একটুখানি বয়স থেকে আমি যখন এই জিনিসটা দেখতে দেখতে বড় হয়েছি, আমি কিন্তু এটা শিখেছি এবং ডিসাইড করতে পেরেছি যে আমার বোনকে ঠিক এই জায়গাগুলো থেকে আমাকে সেভ করতে হবে। তো আপনি মনে করেন এই সেভ করার মাইন্ডসেটটা কোথা থেকে আসতে পারে? স্কুল অফ থটটা আপনার ভেতরে কোথা থেকে আসবে? যখন আপনি দেখবেন যে ইউ আর ক্লোজ, বিশেষ করে একটা ছেলেদের ক্ষেত্রে ছেলেরা একটু মায়েদের ক্লোজ হয় বেশি। তার মা যদি তাকে একটু শেখাতে পারে যে বাবা দিস ইজ রং, ইউ কান্ট ডু দিস টু আ ওয়ামেন, এবং তোমার বাড়িতে অন্য যে মেয়েগুলো আসবে, তোমার আশেপাশে যারা এই মেয়েরা থাকবে তাদের সবার কোনো না কোনো জায়গা থেকে সেফটির টাইমে তোমার রেসপন্সিবিলিটি আছে, একটা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি, কালেকটিভ রেসপন্সিবিলিটি না। সেই ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটির ক্ষেত্রে তোমাকে কনসিয়াস থাকতে হবে। ইউ নেভার ক্যান নট ডু বিয়ন্ড ইউর লিমিট। এইটা আমার মা আমাকে শিখিয়েছেন। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এইটাই দেখেছি যে আপনি যখন এইরকম কোনো ডিসিশন নিতে যান বা এরকম কোনো জায়গায় প্রোটেকশনের জায়গায়, সেফটির জায়গায় আমারই মেল ফ্রেন্ডদের সাথে আমি কথা বলতে যাই, তখন দেখা যাচ্ছে আমার ওই মেল ফ্রেন্ডরাই আমার পয়েন্টসগুলোকে, আমার লজিকগুলোকে, আমার স্কুল অফ থটকে আবার ইম্যাসকুলেট করে দিচ্ছে। হ্যাঁ। তো আমি কোনো না কোনোভাবে যদি একটু বেরও হয়ে আসতে চাই যে আচ্ছা আমার এই জায়গাতে এভাবে ভাবা উচিত না, রাস্তা দিয়ে একটা মেয়ে চলে যাচ্ছে, আমাদের তো জেনজি ল্যাঙ্গুয়েজ বলি আর মিলেনিয়াল ল্যাঙ্গুয়েজ বলি, আমরা হট বলতে অনেক পছন্দ করি, আমরা কুল বলতে অনেক পছন্দ করি, আমরা সেক্সি শব্দটা বলতে অনেক পছন্দ করি। বাট সেক্সি শব্দটার মিনিংটা কি এটা বুঝি আর না বুঝি আমরা বলতে পছন্দ করি। সো দের ইজ এ লট অফ দিস ওয়ার্ডস gets a lot of attention as well. Yes. তো এই মেয়েরা যখন হেঁটে যায় তখন আমরা এসব কথা বলতে পছন্দ করি। এর মধ্যে আপনি দেখবেন একটা ছেলে যদি সামহাউ বলে যেটা বলা ঠিক না, বলিস না, তার বন্ধুরা তাকে রীতিমতো আউট অফ দি গ্রুপ করে দিবে, ক্যান্সেল করে দিবে। সো কামিং টু দ্যাট ক্যান্সেল কালচার, অনেক ছেলে মানুষ আছে যারা শুধুমাত্র এই কথাগুলো বলতে ভয় পায়, কারণ জানে যে তার একটা টক্সিক মেল গ্রুপ আছে, যে গ্রুপের কাছে সে চাইলেও তার স্কুল অফ থটকে রিপ্রেজেন্ট করতে পারছে না, which is knowing the fact, সে জানে ডিপ ইনসাইড যেটা ঠিক না, অনেক সময় সে চুপ করে এটাকে সহ্য করে। সো there is a lot of characteristic and layers of this thing. Absolutely. এবং এইটাই কিন্তু ডিফারেন্স, আমি টক্সিক ম্যাসকুলিনিটি ভার্সেস হেলদি ম্যাসকুলিনিটি, যেটা যে আমরা ওয়ান্স এগেন যে পিলারগুলোর কথা বলছিলাম, যে একটা সোসাইটিতে আমাদের সমাজ গঠনের যে আমরা যে রেপের একটা কালচার তৈরি করেছি, ধর্ষণের কালচার, আরেকটা পিলার যেটার উপরে কালচারটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে টক্সিক ম্যাসকুলিনিটি। কারণ আমাদের সমাজের মধ্যে কিন্তু আমরা হেলদি ম্যাসকুলিনিটি বা একটা সিকিউর একটা পুরুষ মানুষ দেখতে কেমন হয়, শুনতে কেমন হয়, তাদের আচার আচরণ কেমন হয়, সেটা কিন্তু আমরা জানি না। এবং এটা আমরা জানি না কারণ এটা হচ্ছে গিয়ে যে একে তো হচ্ছে আমরা বড় হওয়ার সময় আমরা অনেক প্রবলেম্যাটিক পুরুষ মানুষের উদাহরণ দেখে থাকি আমাদের জীবনে। এরপর কি হয় যে যেই উদাহরণগুলো আমরা বাসায় অথবা প্রফেশনাল অ্যাসপেক্টের থেকে দেখি, অফিসে দেখি, রাস্তাঘাটে দেখি, সেগুলো আবার যেটা হয় সমাজ মাধ্যম এবং মিডিয়া, হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়া বলি, এখন তো সোশ্যাল মিডিয়াতে অনেক নাটক টাটক, ইউটিউবের জেনারেশন, আমরা ফেসবুকে আমরা দেখি, ইনফ্যাক্ট টিকটকের জেনারেশন, ইনস্টাগ্রাম, আমরা সব জায়গায় দেখি যে ফর এক্সাম্পল আজকাল আমি অনেকগুলো দেখেছি যে এরকম রিল বানানো হচ্ছে, বাঙালি ইনফ্লুয়েন্সাররা বানাচ্ছে, যেখানে তারা ডোমেস্টিক ভায়োলেন্সকে একটা কমেডি হিসেবে পোর্ট্রে করছে, হ্যাঁ, সেটাকে একটা হাসার স্কিটের ভাবে পরিণত হয়েছে। ইনফ্যাক্ট আমি এটাও বলতে চাই, কেসটা যেদিন বের হলো যে ও এরকম নিজ ইচ্ছায় বাসা থেকে চলে গেছিল, তার ঠিক পরের দিন লেস দেন 24 আওয়ার্সের মধ্যে খুবই নামকরা বাংলাদেশের একজন নায়ক, বা নায়ক বলবো নাটক করে উনি হচ্ছে গিয়ে এরকম একটা মিডিয়া হাউসের সাথে মিলে একটা ছোট্ট স্কিট করেছিল।
অ্যান্ড স্কিটটার মধ্যে উনি পোর্ট্রে করেছে যে একজন ওল্ডার পার্সন এবং একটা মেয়ে দেখালো ওনার সাথে যে খুবই ইয়াং এবং তারা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছে এবং পুরো জিনিসটাই কিন্তু কমেডির জায়গা থেকে তারা করেছে মানে কতটুকু মানে আনঅ্যাওয়ারনেসের কোন লেভেলে গেলে মানে আমার যখন এত ফলোয়ার্স ফ্যান ফলোয়ার্স একটা দেশে বাংলাদেশের মতন একটা দেশে আমার কিন্তু তখন অটোমেটিক্যালি একটা অব্লিগেশনের জায়গা কাজ করে একটা দায়িত্বশীলভাবে আমার প্রত্যেকটা স্টেপ আমার 10 বার চিন্তা করা উচিত যে আমি যদি আমার মতন একটা মানুষ যদি এখন সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার করি যে একটা 11 বছরের মেয়ে যে কিনা গ্রুমিং এর ভিকটিম যে কিনা একজন পিডোফাইল তাকে নিয়ে চলে গেছে হ্যাঁ একজন প্রাপ্তবয়স্ক পুরুষ যখন নিয়ে যায় এটা একদমই কোনো দিক দিয়ে এটা ইটস নট ওকে ইটস নট ফানি কিন্তু আমি এটা নিয়ে একটা ভ্যালেন্টাইন্স ডে স্কিট বানিয়ে ফেললাম প্রবলেম হচ্ছে যে এটা যে ফানি সেটা আবার হচ্ছে অলসো রিফ্লেক্টস দি স্কুলিং দ্যাট ইউ হ্যাভ হ্যাড এবং অ্যাবসলিউটলি অলসো এটা রিপ্রেজেন্ট করে যে মেজরিটি যখন এটাকে আবার অনেক বেশি প্যাট্রোনাইজ করে হ্যাঁ। বা ভ্যালিডেটেড করে বাই লাফিং টুগেদার উইথ দ্যাট অর অ্যাট দ্যাট স্কিট তখন কিন্তু এটাও প্রমাণ হয় যে আসলে আমরা সবাই এইটাকে ফানি হিসেবেই দেখতে চাই এক্স্যাক্টলি এবং which is আরেক like a lot of unlearning. We do need to do a lot of unlearning and a lot of macro levels and a সেটাই। lot of micro levels as well. এবং ভাইয়া যেটা বলছিলেন যে এই যে ছেলেরা কথা বলে এই যে লকার রুম টক টক এটাও কিন্তু Or the guy talk. দ্য গাই টক এটা কিন্তু একটা লকার মানে আমরা যে রে পিরামিডের কথা বলছিলাম এটা কিন্তু এটারও একটা পার্ট দিস সো কল লকার রুম টক এটা এবং এটা পৃথিবীর সব লেভেলেই আছে মোটামুটি এটা দ্য ট্রাম্প টকিং অ্যাবাউট উইমেন ইন আ সার্টেন ওয়ে এবং ওদের দেশে কিন্তু এটা খুব খারাপভাবে এটাকে পারসিভ করে কিন্তু আমাদের দেশে নট অ্যাজ মাচ কারণ আমাদের মনে হয় কি সব ক্ষেত্রেই আমাদের ওই যে রোল মডেল পুরুষ সিংহ হইতে হবে পুরুষ সিংহ হলে সে আবার রেপড কিভাবে হয় সে তো একটা সিংহ পুরুষ কখনো কাঁদে না হ্যাঁ পুরুষ এবং এই জিনিসটা যখন আমি পারপেচুয়েট করি না তারপরে ওই যে কিছু কথা আছে না যে হাতে চুড়ি পরে বসে থাকো না, হ্যাঁ। আমি ওড়না, আমি শাড়ি, কিন্তু মায়ের এমনও- শাড়ি চুড়ি পরে শাড়ি, বসে হ্যাঁ, থাকে, আমি বসে কিন্তু থাকো। এমন অনেক দেখেছি মানে ফ্যামিলির মানে অনেক জায়গায় যখন যাই দেখেছি যে হয়তো বা একটা মানে ছেলে শিশু কাঁদছে বাবাই ছেলেকে বলছে যে ঝাড়ি দিচ্ছে সে বলছে যে মেয়েদের মতো কাঁদছো কেন তুমি কেন কাঁদো তুমি কি ছেলেরা মেয়ে? কি কাঁদে তুমি কি মেয়ে? মেয়েরা কাঁদে আমি হ্যাঁ, এরকম তুমি কি আমার মেয়ে? লাইফে আমি এরকম মানে অনেকবার এটা শুনেছি। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি শুনেছি দেখেছি এখন মানে আমিও ছেলে সন্তানের মা সো মানে মানে আমিও এখনো দেখি মানে হয়তোবা আমার ছেলেরাই হয়তো কাঁদতেছে ওর সমবয়সী হয়তোবা একটা ছেলেকে বলতেছে আই এভাবে কি কেউ কাঁদে তুমি না ছেলে এবং মানে ওর বয়সে একটা ছেলে ওকে হয়তো এই কথাটা বলতেছে Right. ডেফিনেটলি এবং এটা কাঁদে কিন্তু না। একটা খুব বড় ধরনের অ্যাগ্রাভেটর ফর রেপ আমাদের যে আজকের টপিকটা যে এই রেপের যে পিছনের কজটা বা সাইকোলজিটা এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার কারণ আমরা যখন একটা পুরুষকে সমাজে শিখাচ্ছি যে তুমি চুপ করে থাকবা তুমি কাঁদবা না তখন যেটা হয় এখন ইমোশনস কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সবাইকে সেম দিয়েছে হুম। মেয়েকে ছেলেকে সবাইকে সেম আজকে অভিভাইয়ের ইমোশনস আমার থেকে কিছু কম না উনি পুরুষ দেখে বা ওনার থেকে আমার কিন্তু খুব বেশি না কিন্তু সমাজ আমাকে প্রকাশ করার জায়গা দিচ্ছে ওনাকে কিন্তু দিচ্ছে না দিচ্ছে না একটা পুরুষকে যখন আমি দিচ্ছি না তখন তার ইমোশনগুলো কই যায় সেগুলো কি উড়ে যায় সে তো উড়ে যায় না তখন That's সেটা right যেটা there. হয় দ্যাটস ইটস রাইট এক্স্যাক্টলি দেয়ার এবং ইটস ইন্টারনালাইজড এবং ধরেন এখন অভিভাই উনি যে এরকম ব্যক্তি মানুষ হিসেবে বা উনি যেই লেয়ার থেকে এসেছেন সমাজের সেখানে হয়তো শিক্ষা দীক্ষা থেকে হোক প্যারেন্টিং থেকে হোক আপব্রিঙ্গিং থেকে হোক উনি জানে যে উনার যে ভিতরে একটা অ্যাগ্রেশন জমা আছে এটা সবারই আছে মেয়েদের কম ছেলেদের হয়তো একটু বেশি কিন্তু উনি এটাকে হয়তো অন্যভাবে চ্যানেল করতে পারে এখন উনি কিভাবে চ্যানেল করবে অনেকে হয়তো জিমে যাচ্ছে খেলাধুলা করছে ইত্যাদি ইত্যাদি অনেকভাবে আমি যখন একটা ম্যাল অ্যাডাপটিভ সিস্টেম থেকে আসি একটা ডিসফাংশনাল ফ্যামিলি থেকে আসি আমার শিক্ষা দীক্ষা নাই আমাকে শেখানো হয় যে তোমার মেয়েরা বস্তু আমি ঘরে বাইরে যেখানে যাই আমার কিন্তু অ্যাগ্রেশন প্রকাশের আরেকটা মাধ্যমও কিন্তু রেপ রেপ এবং সে কিন্তু জাস্ট সে হয়তো দেখা যাচ্ছে সে বাসায় এবং আমি যদি ইভেন অ্যাবিউজের থেকেও অ্যাবিউজেরও কিন্তু একটা সাইকেল হয়ে যায় হয়তো একটা ছোট একটা ছেলে সে হয়তো অ্যাবিউজড হলো বাসায় সেক্সুয়াল অ্যাবিউজ হোক ফিজিক্যাল অ্যাবিউজ আমি সেক্সুয়াল অ্যাবিউজের কনটেক্সটে যদি থাকি সে তার মা বাবার কাছে গিয়ে বললো তার মা বললো বাবা চুপ কর কি বলতেছে এগুলো হ্যাঁ এটা তার আত্মীয় থেকে হতে পারে তার মামা তার খালাতো ভাই তার ফুফাতো ভাই তার চাচা আমরা অহরহ পাই এরকম বাবার কাছে গেলো বাবা বলবে ম্যান আপ মানে সে তার ভাষায় বলবে কি বলতেছো এগুলা তুমি একটা ছেলে মানুষ তুমি এগুলো নিয়ে কান্নাকাটি করতেছো কেন শক্ত হও ছেলেদের শক্ত হইতে হয় ছেলেটা এভাবে বড় হইলো ওর ভিতরে ভেন্টিলেশনের স্পেস পেল ওর কষ্টটা কিন্তু গেল না ওর ফ্রেন্ডের কাছে গেল দোস্ত আমার সাথে এরকম হয়েছে ওর ফ্রেন্ড কি বলবে তুই কি পুরুষ তুই কি একটা পোলা তুই এরকম কেমনে কথা বললি তুই এটা কি বললি এটা কোনদিন সম্ভব
তুই ওরে উল্টা করস নাই কেন? কেমনে হইলো কি এটা হইলো? হচ্ছে হ্যাঁ। ওয়ারিং হচ্ছে এরকম ছেলেরা, এবং এটা তো খুব ভালো ফ্রেন্ড হলে এবং ফ্রেন্ড সার্কেল হলে তো ওকে নিয়ে হাসাহাসি শুরু করে দেবে। হ্যাঁ হ্যাঁ, এবং যেটা আরো বললাম আর কি, ভয়াবহ mockery হয়, mockery mockery করা করা হয়। হয় তো হ্যাঁ। এই ছেলেটা তখন বড় হয়ে তখন কি মনে করে সে কিন্তু হিউম্যান বিংস আর ওয়ার্ড ফর কন্ট্রোল। আমরা সব সিচুয়েশন কন্ট্রোল করতে চাই। আমার হাতের ভিতর থেকে যখন সব বের হয়ে যাচ্ছে আমার ভিতর অ্যাগ্রেশন বিল্ড আপ হচ্ছে, আমি তখন কি করবো? আমার অ্যাগ্রেশন আই উড ওয়ান্ট টু টেক ইট আউট অন সামওয়ান হু হ্যাজ নো ওয়ে টু ডিফেন্ড দেমসেলভস। এখন আমি এখানে আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ অন দিস। হ্যাঁ। আমার প্রশ্ন, হোয়াট ইজ রেপ অ্যাবাউট? ধর্ষণের কোরে কি? এটা কি শুধু লাস্ট? এটা কি শুধু মানে মানে এটা কি শুধুমাত্র যৌন চাহিদার থেকে আসছে? রেপ একজন মানুষ কখন একজন ধর্ষকে পরিণত হচ্ছে এবং ধর্ষণটার মূলে আসলে কি? আচ্ছা, এটা তো অনেক জ্ঞানগর্ভ আলোচনা হয়, অনেক কিছু হয়, এটা নিয়ে অনেক এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্টে যায়। হ্যাঁ, তো আমি যেখানে এই কনটেক্সটে আমি একটা কথা বলতে পছন্দ করি, সেটা হচ্ছে যে আমি যদি রেপ না বলে আর একটু ব্যাকফুটিংয়ে যাই এবং আমি যদি বলি হোয়াট ইজ সেক্স অ্যাবাউট? Yes. ওকে, সেক্স নর্মাল, অ্যাবনর্মাল একদম হাইয়েস্ট। ওকে, রেপ ইটস আ ভেরি এক্সট্রিম ফর্ম অফ অ্যাবিউজ। সো আমি যদি সেক্সের দিক থেকে যাই, তো আমরা যখন ক্লাস করি তখন আমাদেরকে আমার একজন শিক্ষক জিজ্ঞেস করেছেন যে আপনারা কেউ বলতে পারবেন যে ওয়াই ডু হিউম্যান বিংস হ্যাভ সেক্স, ওয়াই ডু পিপল হ্যাভ সেক্স? তখন আমরা এটা বললাম, ওইটা বললাম, লাস্ট বললাম, অ্যাট্রাকশন বললাম, এইটা বললাম, পাওয়ার বললাম, ডমিনেশন বললাম, বলে আমরা প্রায় 5টা কারণ পর্যন্ত যেতে পারলাম। তখন একটা পিয়ার রিভিউড একটা রিসার্চ চলে আসছে, উনি আমাদেরকে দেখিয়েছেন যে এই পর্যন্ত ওই রিসার্চটা অনুযায়ী দেয়ার আর 217 reasons why people have sex. So sex in itself, even in its most normal form, is not about lust only. সেখানে রেপ হচ্ছে এটা সেক্স এর পর্যায়ে নাই, এটা ভয়াবহ একটা অপরাধের লেভেলে চলে গেছে। ইট ইজ নট অ্যাবাউট সেক্স মানে লাস্ট অর নট অ্যাবাউট অ্যাট্রাকশন অ্যাট অল। মেবি এটার খুব ছোট একটা অ্যাসপেক্ট হতে পারে লাস্ট, One বাট component. ভেরি স্মল কম্পোনেন্ট। বাট এই যে সেক্সুয়াল অ্যাট্রাকশন থেকে যে এটা হয়, এটা অনেক 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 ভুল একটা ব্যাপার। কারণ যদি এটা সেক্সুয়াল অ্যাট্রাকশন থেকে হতো তাহলে কিন্তু বিস্টিয়ালিটি বলে কোনো কিছু থাকতো না। একদম। আমি কিন্তু মানুষের মধ্যেও এখন নাই, ছোট্ট শিশু, animal চলে বাচ্চা, গেছে। পুরুষ, মহিলা, তাও না। মানুষ কিন্তু ইন্ডিয়াতে, বাংলাদেশে রিপোর্টেড কেসেস বাইরের দেশেও আছে। Bestiality is a form of abnormal sexual behavior and so is rape. It is an abnormality যেটার কজগুলোও কিন্তু abnormal and last by attraction যেটা এটা একটা স্বাভাবিক ব্যাপার, এই আর সবার হয়। So rape is about control. Rape is about overpowering someone else খুব মানে in a very bad way, in a very maladaptive way. আমি আরেকজনকে ওভারপাওয়ার করতে চাই, ধরেন আমি বলবো যে অভি ভাইয়া উনি খুব শার্প একজন মানুষ, অনেক জ্ঞানী, আমি ওনাকে ওভার পাওয়ার করতে চাইবো। কিভাবে করবো? আমি যদি একজন সুস্থ মানুষ হই, ওনার চাইতে আমি মননে আগাতে চাবো, ওনার চাইতে আমি শিক্ষা দীক্ষায় আগাইতে চাবো, ওনার চাইতে আমি স্ট্রং হইতে চাইবো, আমি নিজেকে ডেভেলপ করতে চাইবো। কিন্তু না, আমি যখন এটাকে একটা ম্যালাডাপটিভ পর্যায়ে ধাবিত করে যাচ্ছি তখনই কিন্তু আমার মাথায় ওই ধরনের একটা জঘন্য চিন্তা আসবে। এবং আমরা যদি একদম একটা ক্লাসিক রেপ কেসের কথা মনে করি যে একটা এখানে একজন ভিকটিম হচ্ছে একজন মহিলা এবং এখানে যে ধর্ষক সে হচ্ছেন একজন পুরুষ, সেই ক্ষেত্রে সে রেপটাকে পাওয়ার পজিশন থেকে সে প্লে করে কিভাবে। এখানে যদি আমি একটা কেস বলি, এবং আমি সব কেসের রেফারেন্স দিচ্ছি কারণ দিস হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, আমি এটা আমার বানোয়াট কোনো কথা বলতে পারছি না। কক্সবাজারে একজন ডক্টর, তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয় কক্সবাজার একটা হাসপাতালে, এবং ধর্ষক ছিল সেই হাসপাতালের দারোয়ান। নাইট শিফটে সেই ডক্টরকে সে রেপ করে মেরে ফেলে। এই ক্ষেত্রে এখন এটার কারণ পিছনে কি হতে পারে? আপনি কি বলবেন লাস্ট ছিল না? হ্যাঁ, আমি বলবো না যে লাস্ট সেখানে 100% ছিল না। সিকিউরিটি গার্ড সে দেখছে একজন ফিমেল ডক্টর ঢুকছে, ভেরি ওয়েল ড্রেসড, খুব সুন্দর দেখতে, খুবই ট্যালেন্টেড, খুবই একটা একটা হয়তো তার কাছে সে মেয়েটাকে লার্জার দেন লাইফ, আনঅ্যাটেনেবল একটা জিনিস মনে হয়েছে। জিনিস কিন্তু আমি খুবই কনসিয়াসলি ওয়ার্ডটা ইউজ করলাম যে এটা কিন্তু পণ্য আমাদের মাথার মধ্যে ঢুকে আছে, যে আমরা যে সমাজে থেকে নারী কিন্তু একটা পণ্য, এবং এই পণ্যটা কিন্তু আমার ধরা ছোঁয়ার বাইরে। হ্যাঁ, আমার জন্য এটা একটা ব্র্যান্ডের ব্যাগের মতো, আমার জন্য এটা একটা জিনিস যেটাকে আমি অ্যাকোয়ার করতে পারবো। কিভাবে করব? আমার কিন্তু সেই মেয়েটার কাছাকাছি যাওয়ার, সেই মেয়েটার উপর কন্ট্রোল গেইন করার, সেই মেয়েটাকে পাওয়ার কোনো উপায় নেই।
কিন্তু ওই মেয়েটা এক জায়গায় আমার কাছে এসে ধরা। হুম কোন জায়গায়? আমি যখন ওকে একবার রেপ করে ফেলি, ওই মেয়ের তখন সমাজের সোশ্যাল ক্যাপিটাল অনেক নেমে যায়। দিস ইজ দি অনলি ওয়ে যেভাবে এই মেয়েটাকে আমি অ্যাকোয়ার করতে পারবো, এই মেয়েটাকে আমি ওভার পাওয়ার করতে পারবো, এবং এটা সেক্ষেত্রে এটাই হয়েছে। না আই উইল বি সুপিরিয়র, মানে আই উইল বি সুপিরিয়র এইটা ইন আ ওয়ে। অ্যাটেইন করার পরে আমার ওর চাইতে সোশ্যাল ক্যাপিটাল অনেক বেড়ে এবং যাবে। সমাজও কিন্তু এটাকে সেভাবে স্বীকৃতি দিবে। মেয়েটা যদি বেঁচে ফেরে, মেয়েটা বিয়ে করতে পারবে না। হ্যাঁ, আমি একটা কাজ করে মেয়েটার জীবনের রেস্ট অফ মানে কোর্স অফ ইভেন্টস আমি পুরো ডিসিশন নিয়ে নিলাম। হুম। বিশাল একটা পাওয়ার প্লে এটা। হ্যাঁ, হুম অ্যান্ড এই জায়গাটার থেকে আমি আয়েশা আপার কাছে আসতে চাচ্ছিলাম যে আমরা যেটা নিয়ে কথা বলছি যে এই যে টক্সিক ম্যাসকুলিনিটির জায়গাটা নিয়েও যে আমরা কথা বলছি, তো সেটার যদি আমি জিজ্ঞেস করি যে সেটার প্রকাশ আমরা আইনের ক্ষেত্রে কিভাবে দেখে থাকি, যে এই যে টক্সিক ম্যাসকুলিনিটির কোনো প্রকাশ কি আমরা প্রক্রিয়ার মধ্যে দেখে থাকি অথবা ভিকটিমদের উপরে দেখে থাকি যে সেটার কোনো প্রভাব পড়ে? হ্যাঁ, ডেফিনেটলি পড়ে। যদি আমরা বলি যে উম, আমাদের যদিও বা এখন আমাদের এক্সিস্টিং যে লটা সেখানে কিন্তু আমাদের ম্যারিটাল রেপ নামে কোনো রেপ Right. এখনো Report. স্বীকৃতি পায়নি। স্বীকৃতি পায় Acknowledged নাই। না। হুম, ম্যারিটাল রেপকে রেপ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। এটা নট আ পানিশেবল অফেন্স। বাট হচ্ছে যদি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি যে আহ, যে একজন ওয়াইফ কিভাবে, যেমন আপা যেটা বলছিলেন যে লাস্ট, হুম। দেন হচ্ছে অ্যাগ্রেশন, হয়তোবা অফিসের কোনো একটা খুব খুব একটা হয়তোবা বসের উপরে খুব রাগারাগি হইলো, বা কোনো একটা কাজের খুব প্রেশার, মাথা গরম, তখন কি হলো সেটার সব কিছুর সোচটা উঠে গেল হচ্ছে ওয়াইফের উপর দিয়ে। হুম। হ্যাঁ, সো এখন আমাদের যেহেতু এখন এটাকে আমরা রেপ হিসেবে এখন আমরা ডিফাইন মানে ইনক্লুড করা হয় নাই অ্যাজ আ রেপ হিসেবে ম্যারিটাল রেপটাকে। সো যদি আমি এখানে বলি যে এখানে আমি কিভাবে অ্যাজ আ ওয়াইফ কি কখনো কি আমরা কি থানায় গিয়ে হাজব্যান্ড অ্যাগেনস্টে কমপ্লেন করতে পারবো কিনা, হুম, বা থানায় যদি আমি যাইও এবং যখন আমি বলবো যে হ্যাঁ এখানে পারপিট্রেটেড হিসেবে কার নামটা লিখতে চাচ্ছি, হ্যাঁ উনি সম্পর্কের মধ্যে আবার লিখছে আমার হাজব্যান্ড। সো ওইটার কিন্তু কোনো অ্যাকসেপ্টেন্স নাই। এখন যদিও বা আমি ধরলাম যে আচ্ছা ঠিক আছে ওখানেও আমি কমপ্লেনটা ফাইল লজ করতে পারলাম, এবং আমি আবার কি করলাম, আমি আবার ওই বাসাতেই ব্যাক করলাম। কারণ আমাদের এখনো কিন্তু বাংলাদেশে যে ধরনের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, চর্চা, যে একটা বিয়ে এক্সিস্টিং থাকা অবস্থায় আমি যদি আবার বাবা মার ঘরে ফেরত যাই, খুব কম সংখ্যক বাবা মাই কিন্তু সেটাকে আমাদেরকে accept সেখানে করে। স্টে Accept করতে করবে। দেয়, বরং বুঝায় শোনায় আমাদেরকে কি বলা হয়, বাড়িতে ফেরত পাঠায়, শ্বশুর ব্যাক বাড়ি টু ফেরত দ্য পাঠায়। প্যাভিলিয়ন, যে হাজব্যান্ডের ওখানে যেতে হবে। সো এখানে আবার একটা কথা চলে আসে, আমার ডোমেস্টিক ভায়োলেন্সের যেই ইস্যুগুলা Right. আসে আর কি। হ্যাঁ, সো ওখানে আমরা মানে যেটা হয় যে আমার যার সাথে প্রবলেম, যাকে নিয়ে হচ্ছে আমি কমপ্লেন ফাইল করলাম, তার সাথেই এসে আবার ওই একটা ঘরের মধ্যেই থাকা। তো ওই অবস্থাতে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের ওই কেসটা কন্টিনিউ করা, স্বাভাবিকভাবে একটা ইনলজ থেকে একটা প্রেশার আসে, হাজব্যান্ডের দিক থেকেও হয়তো বা একটা প্রেশার ক্রিয়েট করে। সো ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে হ্যাঁ, যে এই ক্ষেত্রে হচ্ছে এটা খুব একটা বড় প্রভাব ফেলে, যে কেসটাকে একদমই হচ্ছে কনভিকশন পর্যন্ত টেনে নিতে। এটা ডেফিনেটলি খুবই একটা বিরূপ প্রভাব ফেলে বলে ইনফ্যাক্ট আমার আপু মনে হয়। এরকমও হয় যে ফেরত যাওয়ার পরে, অর্থাৎ কেসটাকে রিপোর্ট করে উনি হয়তো ভিকটিম হয়তো কেসটাকে রিপোর্ট করে আবার ওই বাড়িতে জোর করে পাঠায় তো তার Torture. বাবা মা, যাওয়ার পরে দেখা যায় যে আবারও টর্চার। এবার আরো একইভাবে বেশি। সেক্সুয়াল ভায়োলেন্স, হ্যাঁ, হ্যাঁ, এবার আরো বিকজ বেশি। তাকে তার হাজবেন্ডের সাথেই থাকতে হয়, হ্যাঁ। এবং এবার আরো ভয়াবহ পর্যায়ে এবং করা হয়। এখানেই এবং ফাবলিহার এটা কথাটাও এমন আসে। পর্যায়ে হ্যাঁ। করা হয় যে উনি ওটা থেকে আবার ব্যাক করবে, যে ওই ডিসিশন নিয়ে ওনার কাছে মনে হবে যে না এটা ভুল ছিল, আমি রিপোর্ট হুম, করবো না, বিকজ দিস ইজ নট গোয়িং টু ওয়ার্ক অ্যাট অল। এবং এটা ডেফিনেটলি পাওয়ার ডাইনামিক, Of course, লাইক definitely. ফাবলিহা সেড, এটাই টাই ইন করে This যে is the patriarchal দিস ইজ দ্য structure. পেট্রিয়ার্কাল, এক্স্যাক্টলি, যে এবং এটাই। এবং এটা যে পাওয়ার ডাইনামিক কতখানি, এটা আমি বোঝানোর জন্য যে এখন কিন্তু আমরা আস্তে আস্তে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে আমরা রেপের জায়গায় কিন্তু জেন্ডার নিউট্রাল হয়ে যাচ্ছি। আমরা মহিলা পুরুষ বা শিশু। হ্যাঁ শিশু, আমরা কিন্তু এই ডিমার্কেশনটা রাখছি না, এবং এটা রাখা কিন্তু প্রয়োজন, মানে এটা করাটা খুব প্রয়োজন ছিল। বেশ কিছুদিন আগে ওয়ান্স অ্যাগেন নিউজ থেকে দেখা যে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক, তাকে কিন্তু মনে হয় ব্যবসা বা এরকম কোনো কিছুর একটা জেরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়, কিডন্যাপ করা হয়, তাকে গ্যাং রেপ করা হয়, সেটা ভিডিওতে ধারণ করা হয়, এবং বলা হয় যে তুমি যদি এরকম করো না, র্যানসাম অর এরকম তার কাছ থেকে যেটা দাবি ছিল যে তুমি যদি এটা ফুলফিল না করো তাহলে আমরা এটা ছেড়ে দিব।
এটা একটা মধ্যবয়স্ক ভদ্রলোকের সাথে হয়েছে, যে বাসায় এবং তাকে ছেড়ে দিয়ে সে তার বাসায় গিয়ে তার বাচ্চা, তার ওয়াইফ, সবকিছু মিলায় সবকিছু সে কিন্তু আর সমাজকে ফেস করতে পারে, এবং আলটিমেটলি কিন্তু এই ভদ্রলোক আত্মহত্যা করে মারা যায়। সো দিস হ্যাড নাথিং টু ডু উইথ অ্যাট্রাকশন, কে No. কিভাবে ওড়না পড়লো, কে মাহরামের সাথে বের হলো, কে বের হইলো না, এই কনভারসেশনগুলো আসবেই না আমরা যখন মনে করি যে আচ্ছা সিন্স ডেফিনেটলি রেপ ইজ আ প্রবলেম, যেটাকে সব দিক থেকেই আমাদের অ্যাড্রেস করতে হবে, কিন্তু সবার আগে আমাদেরকে এই প্রবলেম্যাটিক ন্যারেটিভগুলো সরাইতে হবে যেটা অ্যাকচুয়ালি অন্য রেপগুলোকে পারপেচুয়েট করে, একদম আর আরো ভিকটিম আমাদের মানে ভিকটিমকে আরো আমাদের জন্য অ্যাক্সেসিবল করে দেয়। right. এবং আমরা যে বিচারের কাছে যাব, বিচারের কাছে যাচ্ছি আমার লিগ্যাল সিস্টেমের জন্য, মেন্টাল হেলথ সাপোর্টের জন্য আমি যাচ্ছি কারো কাছে, এই যে রাস্তাটাকে আরো কঠিন করে দিচ্ছে যে ব্যাপারগুলো, এগুলোকে রিমুভ করার জন্যই আসলে আমার মনে হয় যে আমাদেরকে আরো বেশি এগুলো নিয়ে কথা বলা উচিত। আর আমি আসলে আমরা একদম শেষের পর্যায়ে, আমি লাস্ট প্রশ্নগুলোয় যাওয়ার আগে ফাবলিহা তোমার কাছে খুব সংক্ষিপ্তভাবে একটা প্রশ্ন আমার, এবং এটা খুবই কন্ট্রোভার্সিয়াল, আমি জানি যে এটা মানুষের অনেক ধরনের অনেক স্কুলস অফ থটস আছে, অনেকে হয়তো বা রাগও করতে পারে এই জায়গাটা শুনে যে কেন এটা আমরা বলছি। এনিওয়েজ, তোমার ফ্রম ইয়োর স্কিল সেট, তুমি একটা মেন্টাল হেলথ প্র্যাকটিশনারের দিকে আছো, সো আমি জানতে চাচ্ছি যে একজন ধর্ষকের জন্য কাউন্সেলিং অথবা পুনর্বাসন, এটা কি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি পসিবল, নাকি এটা জাস্ট এক ধরনের মিথ? এখানে পুনর্বাসন বলতে আমরা আসলে যদি কারেকশনাল কথা চিন্তা করি, ওয়ান্স অ্যাগেন অ্যাজ আ মেন্টাল হেলথ প্রফেশনাল, আমি যদি আমাদের দেশের পার্সপেক্টিভে বলি, উই ডু নট হ্যাভ দ্য সিস্টেম, উই ডু নট হ্যাভ দ্য রিসোর্সেস, আমাদের এটাকে আসলে ওইভাবে সাবলিমিট করার মতন এনাফ স্পেসই আমাদের নাই, এনাফ প্লেগ্রাউন্ডই আমাদের নাই টু ফাইন্ড আউট। এবং যদি ইন্টারন্যাশনালি চিন্তা করি যে এটা সম্ভব হয় কিনা, তাকে কারেকশনাল এদিকে যাওয়া যায় কিনা, এটার লাইকলিহুড খুবই কম, অলমোস্ট না, মানে একদম নীল। এবং এটার কারণ হচ্ছে যে যারা আসলে এই কাজটা করে তাদের অনেক ধরনের ওয়ারিং এবং অনেক ধরনের র্যাশনালাইজেশন থাকে। ওয়ান্স আমার কারেকশন বা কাউন্সেলিং বা থেরাপি ইটসেলফ আমি নেই, এটা যদি আমি একদম মানে এরকম অ্যাগ্রেসিভ মানুষ নাও হয়ে থাকি, আমার ফার্স্ট স্টেপ যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। একদম। সো একজন রেপিস্টের জন্য এই গিল্ট অ্যাকসেপ্টেন্সের এক হচ্ছে যে এটার ইয়েটাও খুব কম, মানে এটার পরিমাণটাও খুব কম, নাম্বার ওয়ান। অ্যান্ড নাম্বার টু, সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, উই সেলডম গেট পিপল হু রেপ হু কাম টু আস। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে ডিফল্টার থাকে, দে ডোন্ট কাম টু মেন্টাল হেলথ কাউন্সিলার্স ফর কারেকশন, দে ডোন্ট। ওই রিয়ালাইজেশনই So, হয় না এই রিয়েলাইজেশন, এবং এরকম হয় যে, এবং আরেকটা মেন্টাল হেলথের এখানে আরো অনেক ব্যাপার আছে যে আমাদের কাছে যেই প্রবলেম বা যেই ঝামেলাটা নিয়ে আসে, আফটার আ প্রিলিমিনারি রিস্ক অ্যাসেসমেন্ট আমরা তার ট্রিটমেন্ট বা তার ম্যানেজমেন্ট প্ল্যানটা করি। এবং ভায়োলেন্স বা যে কোনো ভায়োলেন্স, রেপ ইজ আ ভেরি অ্যাগ্রেসিভ ফর্ম অফ ভায়োলেন্স, এবং একটা ফিউচার ভায়োলেন্সের সবচেয়ে বড় প্রেডিক্টর হচ্ছে প্রিভিয়াস ভায়োলেন্স। এটা হচ্ছে অবজারভেশন এবং রিসার্চ লব্ধ জ্ঞান যেটা আমাদের। সো ওয়ান্স সামওয়ান হ্যাজ কমিটেড ভায়োলেন্স অ্যান্ড তাও এইরকম ম্যাগনিটিউডের, দে আর ভেরি ভেরি লাইকলি টু ডু ইট অ্যাগেন ওয়ান্স দে গেট দ্য চান্স। কারণ সে যখন এই ভয়াবহ কাজটা করে, তার কিন্তু একটা সিভিয়ার ডোপামিন সার্জ হয়, সে কিন্তু একটা ভয়াবহ রকমের স্যাটিসফ্যাকশন পায়। সো ওই স্যাটিসফ্যাকশনটা যদি সে আনচেকড অবস্থায় আরেকবার পাওয়ার সুযোগ পায়, তাহলে সে করে। সো এটার জন্য কারেকশনাল এক্স্যাক্টলি, সো এটার জন্য প্রগনোসিস বলবো বা তাকে কারেকশন করা সম্ভব কিনা, নো, সো ফার দি অ্যান্সার ইজ নো, ইটস নট। সো তাদের জন্য আই থিঙ্ক দ্য লিগাল সিস্টেম উড বি দ্য বেস্ট ওয়ে টু ডিল উইথ। ইয়েস। ওকে। আর অভি, তোমার কাছে আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে অ্যাজ আ ম্যান, হ্যাঁ, একজন পুরুষ হিসেবে আমাদের এই সমাজের মধ্যে তোমার মতামত কি যে গণমাধ্যমে এবং হচ্ছে গিয়ে মিডিয়া বলি, গণমাধ্যম বলি, আন্দোলন বলি, গণমাধ্যমের মধ্যে আমরা যেসব আন্দোলন করে থাকি, ক্যাম্পেইন, সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বলে থাকি, সেগুলোর দ্বারা যে টক্সিক ম্যাসকুলিনিটি, এটাকে আমরা কিভাবে কমব্যাট করতে পারি অ্যাজ আ ম্যান? কারণ আমি জানতে চাচ্ছি যে তোমার এক্সপিরিয়েন্স অফ গ্রোয়িং আপ অ্যাজ আ ম্যান এই মানে পুরুষতান্ত্রিক সমাজে, তুমি কি বলবে যে কিভাবে আমরা এটা বেস্ট কমব্যাট করতে পারি? আচ্ছা, এটার কোনো
ইনস্ট্যান্ট ম্যাগি নুডলসের মতো ইনস্ট্যান্ট কোনো সলিউশন নেই। হ্যাঁ, দিস ইজ ভেরি বিগ চ্যালেঞ্জ। হ্যাঁ, চ্যালেঞ্জ হচ্ছে আমার কাছে মনে হয় দুটো কারণে। আমি যদি একটু এক্সাম্পল দিই, মনে করেন এখনকার একটা মডার্ন ওয়ার্কিং প্যারেন্টসের এক্সাম্পল আপনাকে দেই। আপনি দেখবেন মা তাড়াতাড়ি অফিস থেকে ফিরেই প্রথম যে কাজটা করছে, যদি বাচ্চা থাকে সে জিজ্ঞেস করবে বাচ্চারা কিছু খেয়েছে কিনা, খেলে কি খেয়ে থেকেছে, যদি না খেয়ে থাকে সে ব্যাগটা রেখেই আগে কিচেনে যাবে বা বাচ্চার খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করবে। সেই মানুষটা যে মাত্র আসছে, সে যে ৮ ঘন্টা ১০ ঘন্টা অফিস করছে, সে যে ঢাকার জ্যাম পার করে বাসায় গেছে এবং সে যে অনেক ভোরবেলা সবকিছু রেডি করে রেখে বাসা থেকে বের হইছে, নাথিং কাউন্টস। এবং আপনি অন দ্য কন্ট্রারি, when the man reaches at the home, the very first thing he will do, এই যে সোফায় বসে ব্যাগটা রেখেই আলায় বসবে। যদি বাসায় কোনো হাউস হেল্প থেকে থাকে তাকে চা কফি বানায় দিতে বলবে, আর যদি না থেকে থাকে তাহলে ডিরেক্টলি ওই সোফাতে বসেই সে একটু আওয়াজ উঁচু করে তার ওয়াইফকে সেম জিনিস দেওয়ার জন্য বলবে। অ্যান্ড এই বাচ্চাটা কি দেখে খেতে বসার সময়, ডাইনিং টেবিলের সিনারিওটা দেখে আমি একটা পেপার পড়েছিলাম যেখানে উপমহাদেশে যেটা হয়, আমাদের সাবকন্টিনেন্টের ডাইনিং টেবিলে মায়েরা এমন চেয়ারে বসে যে চেয়ারটা থেকে কিচেনটা খুব কাছে হয়। অ্যাবসলিউটলি, আপনি এবং যদি- সবাইকে বেড়ে দেওয়া সহজ হয়। I'm thinking about আমার বাসার dining table. মানে my mom is like a working woman and she's very feisty and she still does it. Like, Yeah. It's happening in my house. That's This is true. actual representation, you know. Yeah. And another thing is আপনি এই সাবকন্টিনেন্টের ফ্ল্যাট কিংবা বাসাগুলোর কিচেনে দেখবেন, it's not very comfortable for two people working No. standing alone. So একজন মানুষই একটু ঠিকঠাক দৌড়ায় হেঁটে কাজ করতে পারবে এরকম করে বানানো হয়। কারণ কি এক্সপেকটেশনটা যে একজনই Because দৌড়াবে। expectation হচ্ছে যে আমাদের মায়েরা কাজ করবে। হ্যাঁ, it's for the only তার women. কোনো And কমফোর্টের প্রয়োজন নাই। দরকার তার নেই। এক্স্যাক্টলি, আর আপনি উনুনের দেখবেন মতো হয়ে ওই থাকে পুরো ডাইনিংয়ের রান্নাঘরটা। ওই মাথাতে যে কোনো একটা চেয়ারে বাবা বসে, যে বাসা মানে যেখান থেকে বাবাকে সবগুলো চেয়ার থেকে একদম স্ট্রেইট দেখা যায়। দিস ইজ অলসো রিপ্রেজেন্টেশন অফ পেট্রিয়ার্কি। অফ কোর্স। সো আমি যখন অ্যাজ এ ম্যান ছোটবেলা থেকে আমার বাবাকে এই কাজগুলো করতে দেখেছি, আমি দেখছি আমার মা অফিস থেকে এসে সব করতেছে, আমি দেখতেছি আমার মা রান্নাঘরে দৌড়ায় দৌড়ায় যাচ্ছে আর নিয়ে আসতেছে, আমার বাবা ওখানে বসে আছে, আমার মা আমার বাবাকে সারা জীবন মাছের মাথাটা দিচ্ছে, আমার মা মাছের লেজটা খাচ্ছে। ইউ নো, আই এম গোয়িং ভেরি ডিপ ডাউন এবং খুব ডেইলি বেসিস বিহেভিয়ারে যাচ্ছি। টক্সিক মাস্কিউলিনিটি কোথা থেকে শিখি? আমি ইনহেরিট করি, আমি তো শিখি না, আমি ইনহেরিট করি এবং এটা অটোমেশন সিস্টেমে আমার এক্সপেকটেশন থাকে আমার ওয়াইফও আমাকে মাছের মাথাটাই দিবে, সে সারা জীবন মার লেজটাই মতোই খাবে, রান্না করবে। সে আমার হ্যাঁ। এবং মজার ব্যাপার হচ্ছে খুবই বাজে ন্যারেটিভ শুনতে খুব ফানি লাগে বা বিরক্তও লাগে আর কি। We want another mother. Yeah. In disguise as the designation of Freud is our, so happy right now. It's just- as our partners or wife. হ্যাঁ, এটা So, খুবই আপনি সত্যি। যখন হেলদি মাস্কিউলিনিটির কথা বলবেন, the first thing that comes to me is আগে আপনি এক্সাম্পল সেট করেন আপনার বাসায়। আপনার মেল চাইল্ডকে সবার আগে দেখাইতে হবে, আপনার ফিমেল মানে ডটারকে দেখাইতে হবে যে বাবা ইজ অলসো ওয়ার্কিং অ্যাট হোম, এবং একই সাথে দেখাইতে হবে যে যখন কেউ কোনো উল্টাপাল্টা বিহেভ করতেছে, রিলেটিভসরা বিশেষ করে তাকে গুড টাচ ব্যাড টাচ করতেছে, তাকে যেন একদম ওই সময় দেখায়, মা তোমাকে যদি এখানে হাত দেয় তোমাকে আমাকে বলতে হবে, এবং তাকে সামনে নিয়ে আপনি ওই পারপিটেটরকে অ্যাকাউন্টেবল করবেন। That's when she or he understands that raising voice against any abuse is also very very important from the beginning of your childhood. Wonderful. এই জিনিস যদি আপনি না শেখান তাহলে আসলে টক্সিক মাস্কিউলিনিটির ভেতরে আমার মা ইজ অলসো a product of that. Definitely. সেও কিন্তু আমাকে ওই জিনিসই শেখাবে যে বাবা ধামাচাপা দিয়ে দাও। অবশ্যই। আমার হ্যাঁ। বোনকে বলবে যে তুমি ওড়নাটা পরে যাও। যেমন হ্যাঁ। এই যে ঘটনাগুলো ঘটে গেছে, আমার বোন একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, পড়াশোনা করছে, আমাদের বাসায় কিন্তু এক ধরনের সিকিউরিটি কনসার্ন তৈরি হয়ে গেছে আমার বোনকে। আমার মা প্রথম যে কথাটা বলেছে আমার বোনকে, তুমি হিজাব পরা শুরু করো। দ্যাটস এ রিয়েল স্টোরি। নাও আই এম প্রিটি শিওর এই ঘটনা বাংলাদেশের যত মায়েরা দেখেছে তাদের সবার ভিতরেই কনসার্ন তৈরি আসছে হয়ে গেছে। অবশ্যই। আমার বোন বের হওয়ার সময় আমি নিজে বারবার বলছি তুমি লাইভ লোকেশনটা অন করে আমার সাথে শেয়ার করে যাও। একটু কন্ট্রোভার্সিটা আসার আগে আমি একটু ইন্টারাপ্ট হ্যাঁ, করি। হ্যাঁ, সেটা sure, হচ্ছে যে হিজাব আপনি ধর্মীয় কারণে করবেন, অবশ্যই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এবং এটা হ্যাঁ আপনি যে ধর্মীয় অনুশাসন মানছেন ডেফিনেটলি করবেন, বাট আপনি যখন অন্য মানুষের ভয়ে আসলে হিজাবটা করছেন, এটাই প্রবলেম। Exactly. it's That's right. absolutely You're right. all the wrong reasons to do it. একদম। মানে So, আপনি একটা আপনার যে সৃষ্টিকর্তার বিধান মেনে করেন সেটা আপনি ইরেসপেক্টিভ অফ এভরিথিং। কারণ একদম। এইটা এত ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে আমি যখন বলছি যে এই হিজাব আমার এই ভয়ে আমি যখন এটা করতে যাচ্ছি, তখন মনে হচ্ছে যে আরেকজনকে এটা লাইসেন্স দিয়ে দিচ্ছে যে হ্যাঁ।
ও যেহেতু হিজাব পরে তার মানে শি সেফ মেবি, সো আমি যদি একটা অল্টারনেটিভ পাই যার হিজাব নাই, সো তাকে হয়তো আমি কি একটা হয়রানি করবো। হ্যাঁ অলসো অন দি আদার ওয়ে আপনি এই লার্নিংটাও তৈরি করে দিচ্ছেন, এই ন্যারেটিভটাও দিচ্ছেন যে হিজাব পড়লে সেফ সেফ থাকা থাকা যায়। যায়, যায়। এক্স্যাক্টলি, তার মানে যেখানে যারা which হিজাব is not the পরছে না, truth, which is not true, which is হ্যাঁ। not the truth at all. তার মানে দেন এগেইন ইট কামস টু দি ড্রেস কন্ট্রোভার্সি, হুম। রাইট? তো আমার ড্রেসটাও আসলে আমার পারপিটেটরের অ্যাকশনটাকে কোনো না কোনো ভাবে ভ্যালিডেট করছে বা ট্রিগার করছে। হ্যাঁ। সো আলটিমেটলি আপনাকে ইউনো টক্সিক মাস্কুলিনিটি দূর করার জন্য বা কমব্যাট করার প্রশ্ন যদি আসে, স্টার্ট দি স্কুলিং একদম বাসা at থেকে, home, charity begins at home. একেবারে ছোট্ট বয়স থেকে তাকে শেখান, স্পুন ফিডিং করেন যে বাবা এইটা ঠিক, এইটা ঠিক না, এটা এরকম, এটা এরকম, দেয়ার ইজ নো সাচ থিং হুইচ ইজ জেন্ডার রোল। রাইট, এইটা বুঝো, তুমি এটা বোঝার চেষ্টা করো, তাকে ডেমো দেন, তার সাথে সাথে কাজ করেন। আপনিও আপনার পার্টনারের সাথে কাজ করতে করতে তাকে দেখান, এক্সাম্পল সেট করেন, অ্যান্ড দেন এই বাচ্চাটা স্কুলে যেয়ে দেখবে যে আমি তো আমার বাসায় দেখি না এই জিনিস, রাইট, তখন হি উইল বি এ ডিফারেন্ট চাইল্ড। হি উইল বি সামওয়ান গ্রো আপ করার পরে সে একটা হেলদি মাস্কুলিনিটির রিফ্লেকশন চারিদিকে তার ওয়েমেন যারা আছে সেই জায়গায় সেফটি ফিল আপনি করাবে বাই হিজ প্রেজেন্স। তাকে আলাদা করে কোনো অ্যাকশনস নিতে হবে। হেলদি মাস্কুলিনিটি কি আপু, এটা তো কোনো এক্সট্রা কোনো এফোর্টের কিছু না। নাই। মানে আমি অ্যাজ এ পার্সন আপনার আশেপাশে থাকলে ইউ উইল নট ফিল আনসেফ, রাইট, দ্যাট ইজ হেলদি মাস্কুলিনিটি। Right. ইউ উইল নট ফিল অ্যাবিউজড, ইউ উইল নট ফিল যে আচ্ছা ওই ভাইয়াটা আমার দিকে কি এরকম করে তাকাচ্ছে। আপনি জামা কাপড়টা এরকম ঠিক করবেন, ওড়নাটা বারবার ঠিক করবেন, সো আপনার ভেতরে ওই ইনসিকিউরিটি না থাকে যেন আমি আপনার আশেপাশে থাকাকালীন সময়ে, এন্ড ইউ ক্যান বি ইয়োরসেলফ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু বি, সেইটাই তো হেলদি মাস্কুলিনিটি। অ্যাবসলিউটলি, এন্ড এটা তো কোনো অ্যাবনর্মাল এক্সপেকটেশন না, বা এমন কোনো অ্যাটেইনমেন্ট করার জন্য কোনো মিশন না যেটা একটা ছেলেকে আলাদা করে ট্রেনিং দিয়ে শিখাই দিতে হবে। রাইট, দিস ইজ আ ভেরি বেসিক হিউম্যান থিং দ্যাট হি নিডস টু বি এবল টু ডু ইট, এবং সেইটার জন্য তার বাবা মাকে অ্যাকাউন্টেবল করাটাও জরুরি। সো স্কুলিংটা বাসা থেকে শুরু হইলেও এটা আবার এডুকেশনাল ইনস্টিটিউশনে যাইতে হবে, অবশ্যই, হ্যাঁ, অফিসে যাইতে হবে। সেফগার্ডিং তো আমাদের অনেক অর্গানাইজেশনেই থাকে, বাট সেফগার্ডিং এর ইমপ্লিমেন্টেশন কতটুকু আছে? স্কুল ইনস্টিটিউশনে আমাদের টিচাররা মেয়ে স্টুডেন্টদের, টিচাররা ছেলে স্টুডেন্টদের অনেকভাবে ভয়ঙ্করভাবে বুলি করে, সেই জায়গাগুলোকে বন্ধ করতে হবে। তো তখন না আসলে এই হেলদি মাস্কুলিনিটির একটা প্রপার সাইকেল এট তৈরি লিস্ট হবে। আমরা শুরু করতে পারবো। হ্যাঁ, সেই সাইকেল যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কমব্যাট তো দূরের কথা আপু, রাইট, কোনো এক্সপেকটেশন আমি আপনাকে দিতে পারবো না। রাইট। সো দ্যাটস ভেরি মাচ about it from me, আয়শা আপু। আচ্ছা, না ওইটা কমব্যাটের জন্য আসবো না, তোমার কাছে আসতে চাই যে আইনের দিক দিয়ে আমরা তো অনেক আইনের মানে এখানে আমরা অনেক কিছু ওভার দ্য ইয়ার্স আমরা কমব্যাট করে আসছি, অথবা আমরা অনেক, আমি বলবো যে সিগনিফিকেন্ট চেঞ্জেস করার চেষ্টা করে যাচ্ছি, আমরা সমানে করে যাচ্ছি। হ্যাঁ, সো আমাদের যে বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশে, সেটা যদি আমি মানে তুলে ধরতে চাই, তো সেই ক্ষেত্রে তোমার কি মনে হয় যে আমরা কিভাবে করে, মানে আইনের দিক দিয়ে কোন সংস্কারগুলো আসলে ইমিডিয়েটলি, যদি আমি বলি ইমিডিয়েটলি বলতে নট লাইক আজকে কালকের মধ্যে, আমি বলছি যে আগামী কয়েক বছরের মধ্যে যেটা আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, অথবা আগামী 6 মাসের মধ্যে যেটা আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, সবচেয়ে জরুরি তোমার দৃষ্টিভঙ্গি থেকে কোন জায়গাটা আইনের দিক দিয়ে? আচ্ছা, যদি যেটা প্রথমে বলছিলাম যে আমি একই সাথে হচ্ছে লয়ার, একই সাথে অ্যাডভোকেসি নিয়ে কাজ করি, একই সাথে নিজেকে হিউম্যান রাইটস ডিফেন্ডার বলতেও খুব ভালোবাসি। সো যখনই আমাকে মা, ছেলের মা, হ্যাঁ, এবং একই সাথে একজন মানুষও বটে। অবশ্যই। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে অনেক কিছু করতে, অনেক সময় আমি যে মানুষ এটাও অনেক সময় ভুলে যাই, বাট মেয়ে মানুষ এটা সবসময় মনে থাকে। সো যেটা হলো যে যখনই আমাদেরকে বলা হয় যে সংস্কারের কথা খুব শুনি, যখনই এরকম এক একটা ইনসিডেন্ট ঘটে, ভয়াবহ ধরনের ইনসিডেন্ট, খুব চারপাশ থেকে খুব একটা কোলাহল যে সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে। বাট যারা আমরা আসলে আইনের ভেতর দিয়ে যাই বা প্রসিডিউরগুলোর ভেতর দিয়ে যাই, আমরা বলবো যে ভয়াবহ রকম, মানে খুবই খারাপ হচ্ছে যে ইমপ্লিমেন্টেশনের জায়গাটা আমাদের হচ্ছে একদমই নাই, প্রয়োগ নাই। হ্যাঁ, আমি যদি বলি যে নুসরাত, আমাদের পেনাল কোড আছে, আমার হচ্ছে এই ধরলাম এটা 1980 একটা খুব পুরানো ব্রিটিশ কলোনিয়াল যুগের একটা অ্যাক্ট, ধরলাম যে আমার সমসাময়িক যেই ধরনের অপরাধের যেই মাত্রা সেটার সাথে ওইটার কোনো মিলই নাই, চেঞ্জ করতে হবে, ওকে ফাইন। তো কি হলো, আমি তো একটা স্পেশাল আমরা একটা ল করলাম, নারী ও শিশু নির্যাতন দমন আইন করলাম, তো সেখানে আমি দিলাম, তো আমার তো ওখানে আমি শাস্তি রাখলাম, তো মৃত্যুদণ্ড, তাই না? তারপর হচ্ছে যদি বলি যে ডোমেস্টিক ভায়োলেন্স
অ্যাক্ট আমরা করলাম তো 2010-এ, তো কি হলো? এখনো আমার কাছে মনে হয় আমরা যেখানে 4 জন বসা, আমরা কেউ বলতে পারবো না যে আমরা কখনো আমার পাশের বাসা থেকে হাজব্যান্ড ওয়াইফের হ্যাঁ, মারামারি আওয়াজ পাই না। অবশ্যই একদম। আমি বলতে পারবো ইন না। লজ এর টর্চারের সেই কান্নাকাটি আমরা বলতে বা পারবো শুনতে পাই গল্পটা না। শুনি নাই। হ্যাঁ হ্যাঁ, আমরা কেউ বলতে পারবো ইটস না। ভেরি রেগুলার। হ্যাঁ, আরেকটা যদি কোশ্চেন করি আপনাদের দুজনকেই, ডেফিনেটলি নুসরা জানে যে আমার ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট একটা আছে। আপনারা কি জানতেন যে ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশন অ্যাক্ট 2010 আমার দেশে আছে? 2010 2010 15 বছর আগে। অনেক আগের। হ্যাঁ ইয়েস। ইভেন তো হচ্ছে আমরা যখন বিভিন্ন ধরনের ট্রেনিং করাই, আমরা অ্যাসিস্ট্যান্ট জাজ যারা থাকে ওনাদের সাথে, যে কিভাবে হচ্ছে এই অ্যাক্টটাকে বা এই লটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, সরি টু সে অনেকেই বলে যে ওনারা জানতো না যেরকম একটা অ্যাক্ট আছে। হ্যাঁ, তো যদি বলি যে বাংলাদেশে হচ্ছে খুব ভালো, যেমন অ্যাসিড নিয়ন্ত্রণ দমন আইন আছে, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন আছে, দেন যেগুলো বললাম ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশন অ্যাক্ট, আমার হচ্ছে নারী শিশুর নিয়ন্ত্রণ দমন আইন আছে। সো এবং খুব যেটা আমরা বলি দৃশ্যমান শাস্তি, কঠোর থেকে কঠোরতম শাস্তি সব কিছু আছে। যেটা বলা হয় যে আমি রিপিট করব যে মৃত্যুদণ্ড কখনো সলিউশন হতে পারে না। এটা আমি অ্যাজ আ লয়ার, অ্যাজ আ হিউম্যান রাইট ডিফেন্ডার হিসেবে বিলিভ করি। এটা আমিও বিলিভ করি। মৃত্যুদণ্ড কখনোই এটা কোনো solution হতে পারে না। অপরাধকে একদম বলে না যে সমূলে উৎপাটন করবে, হ্যাঁ, একদম গোড়া থেকে শেষ করবে, কখনোই হবে না। যদি হইতো তাহলে হচ্ছে যেদিন থেকে হচ্ছে আমার নারী শিশু নিয়ন্ত্রণ দমন আইনকে অ্যামেন্ড করে হচ্ছে মৃত্যুদণ্ডটাকে ওখানে ইনক্লুড করা হইলো, সেদিন থেকেই হচ্ছে আমার রেপের ঘটনা ঘটতো না। একদম। যদি এমন হইতো যে খুবই মানে অ্যাট্রাকটিভ, খুবই হচ্ছে কিছু অ্যামেন্ডমেন্ট, তাহলে কি হইতো, যেদিন কিনা আসিয়ার ঘটনাটা ঘটলো এবং যখন কিনা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় আইন উপদেষ্টা যেদিন বললেন যে হচ্ছে আমার তদন্তের সময় কমিয়ে অর্ধেক করে ফেলতেছে 15 দিন, নিষ্পত্তির সময় করে ফেলতেছে 180 দিনের জায়গা চেঞ্জ করে 90 দিন, তাহলে তো সব রেপিস্টরা হচ্ছে ভয়ে কাঁপতে কাঁপতে ঠিক তারপর দিন থেকেই সবাই তবা করে বলতো যে আমরা আর কেউ রেপ করব না। হ্যাঁ, এই যে আজকে হচ্ছে আমাদের আমি যদি খুব ভুল না করি, আমি দেখলাম যে হচ্ছে সংশোধনী অধ্যাদেশটা পাশ হয়ে গেছে। আমরা কি কেউ বলতে পারবো যে কালকে আগামীকাল আমি পেপার খুলে দেখবো না যে একটা আজকেও আরো একটা, যে আজকে সন্ধ্যার পর থেকে শুরু করে আগামীকাল পর্যন্ত আরেকটা ধর্ষণের ঘটনা বাংলাদেশে ঘটে নাই? না। সো আমার কথা হচ্ছে যে ডেফিনেটলি আমরা সংস্কার চাই, কিন্তু হচ্ছে বাংলাদেশের, নট অনলি বাংলাদেশ, পৃথিবীর যে কোনো দেশেই হচ্ছে একটা আইন প্রণয়ন করা খুব কঠিন একটা কাজ, এবং সেই প্রণীত হয়ে যাওয়া আইনটাকে আবার একটা সংশোধন করা, এটা অনেক লেন্দি একটা প্রসেস। হ্যাঁ, কাটাছিড়া করা আইনটাকে আবার সময়ের সাথে মিলাই আবার মানে সময় উপযোগী করা। তো এই জন্য আমার কাছে মনে হয় যে যখন আমরা একটা সুযোগ হাতে পাই যে একটা আইনটাকে হচ্ছে আমরা যে ধরনের অপরাধের মাত্রাগুলো ঘটছে সময়ের সাথে মিলিয়ে ওইটাকে আবার পুরোনো একটা আইনটাকে আবার নতুন করে সংশোধন করে সময় উপযোগী করার সুযোগটা খুব কম সময়ে আমরা পাই। যখন সুযোগটা পাবো ওইটা কখনোই হচ্ছে 10 দিন 15 দিনের, ইটস নট কোনো ইন্টেলেকচুয়াল কোনো ডিসিশন হবে না। এটাকে হচ্ছে অনেক ধরনের হচ্ছে রিসার্চ দরকার, অনেক রিসার্চ দরকার, যে কি করলে আসলেই হচ্ছে আমরা যেটা আমরা বলছি যে এই ধর্ষণ অপরাধটাকে হচ্ছে আমরা যেটা আপা বললেন যে পুরোপুরি নাই হয়ে যাবে একদিন, সেটা হয়তো বা কোনো একদিন হবে, বাট এখন আমাদের আলটিমেট টার্গেট হওয়া উচিত যেটাকে কিভাবে হচ্ছে আমরা একদম মিনিমাল রেটে নামাই নিয়ে আসবো, জাস্টিস এনশিওর করা। হ্যাঁ, ঠিক আছে। আমাদের ওই যে একদিন আমরা ঠিক গতকালই হচ্ছে একটা ইভেন্ট করলাম এই ইস্যুতেই, তো আপনারা জাস্টিস কৃষ্ণা দেবনাথ আমাদের বাংলাদেশের একজন রিটায়ার্ড অ্যাপিলেট ডিভিশনের হচ্ছেন একজন জাস্টিস, তো তিনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে উনি যখন রিটায়ারমেন্টে গেলেন তখন হচ্ছে ওনাকে সবাই খুব জিজ্ঞেস করছে, মানে একটা কোশ্চেন যে ম্যাডাম আপনি আপনার বিচারাধীন সময়ে আপনি কতজনকে ফাঁসি দিয়েছেন, কতজনকে আপনি খালাস দিয়েছেন? তো উনি একটা কথা বললেন আমার খুব ভাল লাগলো, যে হচ্ছে উনি বলল যে একটা জাস্টিস কতজনকে ফাঁসি দিল আর কতজনকে খালাস দিল এটা কখনো মেজার, তাকে সে কতটা বিচক্ষণ সেটার কখনো একটা মাপকাঠি হতে পারে না। বেটার হচ্ছে উনি ওনার নিজেকে বিচার করেছে এভাবে যে ওনার আত্মার তৃপ্তি পেয়েছে, মানে আত্মার প্রশান্তি, কয়টা ন্যায় বিচার উনি নিশ্চিত করতে পেরেছে। হ্যাঁ, সো ওটাই আমি বলবো যে সংস্কার ডেফিনেটলি প্রয়োজন, কিন্তু কোনো সংস্কারই আমরা বলবো না যে তড়িঘড়ি করে, কারণ হচ্ছে কারণ এটা কোনো কুইক ফিক্স নাই, এটা কোনো ইয়ে না যে আমার ওই যে কম্পিউটারে লেখা যে আমি আবার ব্যাক স্পেস দিয়ে আবার নাই করে দিলাম আবার নতুন করে লিখলাম। এটা হচ্ছে আমার যখন একটা আইন আমি প্রণয়ন করব বা সংশোধন করব, আমাকে ডেফিনেটলি মাথায় রাখতে হবে এটা আমার
বাংলাদেশের 14 কোটি মানুষের জন্য এটা করা হইতেছে Right. এবং এই 14 কোটি মানুষ মানে শুধু আজকে মানে ঢাকা সেন্ট্রিক বা হচ্ছে আমার কক্সবাজার সেন্ট্রিক বা মানে এরকম না, আমার যেন এইটার মানে সুফল যেন যিনি প্রণয়ন করতেছে উনি মারা যাওয়ার পরও যেন বছরের পর বছর এটার মানে ন্যায় বিচারটা মানুষ পেতে পারে, সেভাবে ওইটা সংশোধন করার জন্য ডেফিনেটলি আমাদের যারা হিউম্যান রাইটস ডিফেন্ডার আছে, যারা কিনা এটা ডিরেক্ট ভুক্তভোগী যারা আছে ওদের সাথে কথা বলতে হবে কথা বলতে অবশ্যই হবে। পুরুষদেরকে এই কনভারসেশন গুলার একটা পার্ট করতে হবে, করতে এটা হবে। অবশ্যই দরকার। রেপের রিজনটা কি, হ্যাঁ। কতটা জানি বললেন আপা, 101টা না কতটা রিজন, 217 সরি 217টা রিজন আসছে যে আসলে কেন হচ্ছে একটা মানুষ হচ্ছে এরকম একটা ঘৃণ্য অপরাধ করতেছে। তো এগুলাকে আপনাকে চিন্তায় আনতে হবে না। আমার এটা কখনোই আমার কাছে মনে হয় না যে আমি জাস্ট ধুপধাপ করে একটা কিছু করে একটা জাস্ট পাবলিক একটা সেন্টিমেন্টকে আমি জাস্ট মানে ধামা চাপা দেই দিলাম, আমি just অলমোস্ট, control অবশ্যই করলাম। হ্যাঁ। হ্যাঁ, সো ডেফিনেটলি আমি বলবো যে সংস্কার করা উচিত, কিন্তু সংস্কারের আগে হচ্ছে আমার যেটুকু আমার এক্সিস্টিং লতে আছে ওইটুকুকে আমি ইমপ্লিমেন্ট করে আগে দেখাই দিই যে হ্যাঁ আমি ইমপ্লিমেন্ট করেছি। এবং আমার কাছে মনে হয় যে এটা অনেক কাজ করবে আর কি ইমপ্লিমেন্টেশনের দিকে যদি আমরা জোর দিই। কারণ আমার দেশে হচ্ছে আপনি যদি গুনেন 1 2 3 করে গুনেন, লয়ের কোনো অভাব নাই, অভাব শুধু হচ্ছে আপনার Implementation, ইমপ্লিমেন্টেশনের প্রয়োগে। জায়গায়। এবং একই সাথে আমি যখন একটা মানুষকে ফাঁসির রায় দিয়ে দিলাম, সেই ফাঁসিটা এক্সিকিউট হইলো কিনা, আমি যখন তাকে যাবজ্জীবন দিলাম সে যাবজ্জীবনটা হইলো কিনা, হ্যাঁ, আমি একটা পারপিট্রেটরকে জামিনে মুক্তি দিয়ে দিলাম কিন্তু সে জামিনে গিয়ে আমার যে ভুক্তভোগী তাকে কোনো ধরনের আবার উত্ত্যক্ত রিপিটেডলি করলো সে কিনা। হ্যারাসমেন্ট করছে হয়রানি কিনা। করছে কিনা, হ্যাঁ। একটা রেপ ভিকটিম যখন কিনা হচ্ছে আপনার একটা তার নিজের হাতে করা মামলা যখন উঠায় নিয়ে যায়, যখন সে সাক্ষীর দিনের পর দিন সে প্রেজেন্ট থাকে না কোর্টে, তখন অ্যাজ আ জাস্টিস অ্যাজ আ জাজ আমার দায়িত্ব খোঁজ নেওয়া যে এটা কোনো ইজি ব্যাপার না যে একটা মেয়ে গিয়ে থানায় গিয়ে বললো যে আমি ধর্ষণের আমার সাথে এরকম একটা অপরাধ হয়েছে। হ্যাঁ, আমার দেশে কি হয় নুসরাত, যে হচ্ছে বলা হয় আমি ভিকটিম, আমাকে প্রমাণ করতে হয় স্টেপ বাই স্টেপ যে হ্যাঁ আমার সাথে এটা হয়েছে, আমি হচ্ছে এই জন্যই হচ্ছে আমি ভিকটিম। আমার কাছে মনে হয় যে এইটা হওয়া উচিত যে আমি যাকে অ্যালিগেশন করতেছি যার নামে, ওকে প্রমাণ করতে হবে যে না ভাই আমি ধর্ষণ করি নাই, আমি পারপিট্রেটর না। হ্যাঁ ওকে প্রমাণ করতে হবে। সো এইটাই হ্যাঁ, এবং আমার কাছে মনে হয় একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা আপা বললেন সেটা হচ্ছে যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের গোলটা কি? আমাদের গোল হচ্ছে যে কালকে থেকে, মানে যদি আমি খুব অপটিমিস্টিক্যালি বলি, বা ফিউচারে আসিয়ার মতো যেন আরেকটা বাচ্চা এরকম সাফার না করে, হ্যাঁ, নির্ভয়ের মতো যেন কোনো কেস দুনিয়াতে আর না হয়, এরকম একটা ভয়াবহ জিনিস যেন না হয়। এবং এইটার বার্ডেন অফ রেসপন্সিবিলিটি আমাদের শুধুমাত্র লিগাল সিস্টেমকে দিলে হবে না, অবশ্যই যে তোমরা ফাঁসি দাও, ফাঁসি দিলে সব ঠিক হয়ে যাবে, এটার দিয়ে আমরা যে আমাদের রেসপন্সিবিলিটি থেকে আসলে বের হয়ে যাচ্ছি, এটা করা যাবে না, দায়মুক্তি বলি যে আমরা দায়মুক্তি হয়ে যাচ্ছে। এবং এটা মানে আপা এটা খুব সুন্দর করে বলছেন। মানে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেভেল থেকে, পরিবার থেকে বলেন, বাবা মার থেকে শুরু করে আমরা নিজেরা যারা কনসিয়াস অ্যাডাল্টস, আমরা যারা একটা প্ল্যাটফর্ম পাই বা আমাদের যেটুকু প্রিভিলেজ থেকে আমরা যেই জায়গায় যারা আছি, যেই নাগরিক হিসেবে আমরা যেই লেয়ারে আছি সমাজের, সব জায়গা থেকে আমাদের সবার কিন্তু একটা দায়িত্ব আছে যে আমাদের পার্টটুকু করা। এবং আমার মনে হয় যে এটা একটা আমার মনে হয় রেপ একটা এপিডেমিক হয়ে গেছে আসলে এখন, এটা একটা মানে মহামারীর মতো একটা অবস্থা এখন আমাদের দেশে, আমাদের মতো লো ইনকাম, আমাদের মতো অসহায় একটা দেশে, এবং সমাজ যেখানে এভরিথিং ইজ স্ট্যাকড এগেইনস্ট দ্য ভিকটিম, এভরিথিং, মানে সমাজ গঠনটাই এমন ভাবে করা ভেরি সেট টু ফেল। মানে আপনি লিগ্যাল সিস্টেমের কাছে যান, আপনি নাথিং ইজ ইজি। আমি ডাক্তারের কাছে যাই, সহজ না। আমি মানে সহজ না বলতে কি, একটা প্রসেসের ভিতর থেকে আমার ডেফিনেটলি যেতে হবে এবং সেটা আমাকে একটা স্পেসিফিক কষ্ট দিবেই যদি আমি এই চ্যানেলে যাই। কিন্তু অহেতুক যে হয়রানিটা, এইটা যে আমি পরতে যেটা আমি পাচ্ছি, এটাকে আমার মিনিমাইজ করায় নিয়ে আসার জন্য আমার জায়গা থেকে যতটুকু করা সম্ভব, আমি যদি একজন ইনফ্লুয়েন্সার হই, আই হ্যাভ আ প্ল্যাটফর্ম, আমার 1000 জন ফলোয়ার আমার কথা শুনে, আমার কিন্তু একটা দায়িত্ব আছে, আমি কি বলছি, আমি কি কন্টেন্ট দিচ্ছি। আমি একটা ছোট বাচ্চা গ্রুমড হয়েছে, এটা নিয়ে কি আমি কমেডি করে লাইক এর ভ্যালিডেশনটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট নাকি সেটা তো আমারও সন্তান হতে পারতো, বাচ্চাটা তো আমারও হতে পারতো। তখন কি আমার খুব হাসি আসতো যদি আমার মেয়ে হতো, আর আমি এরকম দেখছি যে সাইবার হ্যারাসমেন্ট চলছে। এবং আমার কিন্তু এই লেভেলে যাইতে হবে মানুষ হিসেবে, যেন আমি একটা ভিকটিমকে, আমার সন্তান, আমার মেয়ে, আমি নিজে চিন্তা না করেও আমি তার সাথে এমপ্যাথাইজ করতে পারি, কারণ সে একটা মানুষ, মানে সবার উপরে সে একটা মানুষ। আমি একজন টিচার, আমার দায়িত্ব আছে। আমি একজন মেন্টাল হেলথ প্র্যাকটিশনার, আমার জায়গা থেকে অনেক কিছু করার আছে। আমি একজন
ধর্মীয় শিক্ষক যিনি একজন, আমি যদি বলি যে আমি আজকে এখানে একটা ওয়াজ করব যেখানে অনেক অল্প বয়স্ক ইমপ্রেশনেবল, অনেক অল্প বয়স্ক ছেলেরা আসবে, স্কুল গোয়িং আসে, তারা আমার কথা তারা শুনে, তারা আমাকে পছন্দ করে, তারা রাতভর আমার এখানে বসে আমার কথা শুনছে, এটা কিন্তু হিউজ একটা, আমার কিন্তু একটা অনেক বড় দায়িত্ব। এখান থেকে কিন্তু আমি অনেক কিছু করতে পারি, এবং এই একটা প্ল্যাটফর্ম ইউজ করে একাই আমি অনেক মানুষের সমাজের চোখ খুলে দেওয়া যায়। অনেক ন্যারেটিভ চেঞ্জ করে ফেলতে পারি। আমি এখানে অপরাধ প্রবণতা আমি কমায় ফেলতে পারি চাইলে। একদম। সো এই দায়বদ্ধতাটা যেন আমাদের মধ্যে আসে অ্যাজ ইন্ডিভিজুয়াল পারসনস as well. Thank you so much, Fabliha. And with that, we are at the end of the episode for today. আমি আমার জায়গা থেকে যেটা আশা করি যে আপনারা এই আলোচনাটা শুনে কিছু না কিছু হলে, মানে সেটা যদি একটা জিনিসও হয় যেটা আপনি আজকে গিয়ে আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের মনে হয় যে আপনাদেরকে ইন্সপায়ার করেছে, যে আমরা যে আমাদের নিজেদের জন্য যে একটা রেপের কালচারের মধ্যে যে আমরা এখন বসবাস করছি, আহ, ওখান থেকে বের হয়ে আসতে আমাদেরকে ইন্সপায়ার করবে। সেটা যদি একটা জিনিসও হয় আজকের এই আলোচনার থেকে, আই রিয়েলি হোপ যে সেটা আপনাদেরকে সামনে এগিয়ে যেতে ইন্সপায়ার করে। এবং সেরকম যদি কিছু থাকে প্লিজ কাইন্ডলি কমেন্ট বক্সে শেয়ার করবেন, আমাকে চাইলে মেসেজ করতে পারেন। আই এম অলওয়েজ হ্যাপি টু লিসেন। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের এই আলোচনাগুলো শুধু মানে সবেমাত্র শুরু হচ্ছে। এই একটা আলোচনা দিয়ে কিন্তু আমরা থেমে যাব না। আমি এই আলোচনাগুলো আমার প্ল্যাটফর্মের মধ্যে আপনারা বারবার দেখবেন, কারণ আমরা এমন একটা মানে পর্যায়ে এসে পৌঁছেছি সমাজ হিসেবে, যে আমাদের আসলে এই আলোচনাগুলো প্রতিদিন করতে থাকলেও আগামী 20 বছরও এটা ইনাফ হবে না, এটা সাফিসিয়েন্ট হবে না আমাদের। এবং আমি নুসরাত আপনাদের সবাইকে অনুরোধ করব যে প্লিজ কাইন্ডলি আপনাদের বাড়ির থেকে স্টার্ট করেন, আপনাদের অফিসের থেকে শুরু করেন, আপনাদের গাড়িতে যখন আপনারা চড়বেন আপনাদের যে গাড়ি চালক তাকে দিয়ে শুরু করেন, তাদের সাথে কথা বলা শুরু করেন, এই ছোট ছোট বিষয়গুলো উঠিয়ে মানে তুলে ধরুন, সবার সামনে তুলে ধরুন। অ্যান্ড তাই বলেই শেষ করতে যাচ্ছি আজকের এপিসোডটা। এবং অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দেখবেন, ক্যাপশনের মধ্যেও দেখবেন কিছু কিছু খুব জরুরি হটলাইনের নাম্বার থাকবে, যেমন আমাদের যেখানে যৌন সহিংসতার জন্য রিপোর্ট করতে হলে 109 অ্যাসিস্ট্যান্স 109 তারপরে হচ্ছে ইভেন আমাদের বাংলাদেশ Blaster. লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টেরও নাম্বার আমি দিয়ে দিব। সেটা অবশ্যই আপনারা রিচ আউট করবেন, ওয়েদার ইউ উইটনেস ইট অথবা আপনি এক্সপিরিয়েন্স করে থাকেন, অবশ্যই প্লিজ কাইন্ডলি রিচ আউট করবেন। আমাদের দরকার আমরা যেন এগিয়ে আসি, আমরা যেন আরো বেশি বেশি করে আমাদের এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি, এবং অবশ্যই আমরা যেন রিপোর্ট করি, সেটা ওয়েদার আমরা দেখছি, উইটনেস করছি, অথবা আমরা নিজেরাই ভুক্তভোগী হই, যেটাই হোক না কেন। So with that, thank you so much for tuning in today, and I hope to see you soon again.